ইসলাম এইটা হচ্ছে আমেরিকান, কিন্তু ওদেরটা আমরা ইয়ে করতেছি না। আমরা যে এইগুলোর থেকে যদি কারো কোনো কথাবার্তা থাকলে আমরা ওখানে আসব। আর আমি আজকে একটু ইউরেটার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যে ইউরেটার আমি ওখানে মানে আমি কথা বলতে চাচ্ছি মানে কি, আমি ওই সার্চ করি যে ওই সিনারিও বেস কোশ্চেন গুলো কোন কোন জায়গা থেকে আসে। তো ওইগুলো আবার টপিকস গুলো ভাগ করা আছে যে দোজ টপিকস আর ফর দি জেনারেল সার্জনস। ওগুলো ওই পড়লে কিন্তু বোঝা যায়। তো আমি এখানে দেখলাম যে এইরকম মানে কতগুলো জিনিস ওখানে দেওয়া আছে। কি সেটা? তাহলে আমরা একটু একটু দেখি। হ্যাঁ, স্লাইড তো দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে। শোনাও যাচ্ছে। আচ্ছা, আজকে হয়তো একটু ছুটির দিন। তো ওই আমি চিন্তা করেছিলাম যে সামনে তো আবার রমজান মাস আসতেছে, কি দেখি হয় না হয়। তো দেখি নিয়ে একটা আজকে আর কি দেখা দেখা যাবে। তো এইরকম একটা সিনারিও কিন্তু আনইউজুয়াল না, কারণ হলো যে ওই জিনিসগুলোই এখানে দেওয়া হয় বা দেওয়া হবে বা দেওয়া উচিত বা দেওয়া হচ্ছে। সেগুলো হচ্ছে যে জেনারেল সার্জন হিসেবে যে জিনিসগুলো সে ফেস করবে। মানে আমি আগেও বলেছি যে এখানে সবকিছু পড়তে হবে বা সবকিছু পড়া যাবে বা সবকিছু পড়ার দরকার, তা কিন্তু নয়। ওই কারিকুলাম গুলো পড়লে বোঝা যাবে যে নিড বেসড কারিকুলাম কাকে বলে। মানে হলো যে এটা মানেটা কি, মানেটা হলো যে আমাদের জন্য যা প্রয়োজন। তো সেই জন্য ওখানে কতগুলো গাইডলাইনের কথা আমি নিয়ে আসছি আর কি। ওই আলটিমেটলি বই থেকে কিন্তু চিকিৎসা দেওয়া যায় না, মানে বই থেকে আসে অনেক পরে। তো আমরা যদি এটা যদি একটু দেখি যে এ 35 ইয়ার্স ওল্ড ফিমেল, ভালো করে খেয়াল করতে হবে, কারণ এইভাবেই কোশ্চেন যদি বানানো হয় তাহলেই উত্তর দেওয়াটা সহজ হবে, এবং তাই হয়তো বানানো হচ্ছে আর কি। এ 35 ইয়ার্স ওল্ড ফিমেল উইথ ফ্যামিলি হিস্ট্রি অফ রেনাল স্টোন, 35 বছরের মহিলা, ফ্যামিলি হিস্ট্রি অফ রেনাল স্টোন আছে, presented to emergency of a district hospital with right loin colic pain, radiating to loin for 2 days, পরিষ্কার কথাবার্তা। এবং ওকে আমরা সাথে সাথেই একটা এক্স রে কেউবি করে দেখলাম, রিভেলড 6 মিলিমিটার ডায়ামিটার স্টোন। এ প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট আমি বলবো আর কি। ইন দি রাইট ইউরেটার এট দি লেভেল অফ দি লাম্বার 3 vertebra। আর পরিষ্কার কথাবার্তা আর কি। এবং 1 নাম্বার কোশ্চেন হইতেছে, বড় হতে পারে ছোট হতে পারে, হোয়াট ইনিশিয়াল মেজার্স ইউ উইল স্টার্ট, মানে এই পেশেন্টে পাওয়ার সাথে সাথে আমরা কি করবো। এবং এটা তো আসবে, এটা তো ওই যার পোস্টিং ওই বান্দরবনে থাকবে তার কাছেও আসবে, আর যার পোস্টিং ওই সন্দ্বীপে থাকবে তার কাছেও আসবে। ও তো আর ওখানে ইউরোলজিস্ট খুঁজে পাবে না। হোয়াট শুড বি দি সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, মানে আসার সাথে সাথে কি মেজার নিতে হবে এবং সাবসিকুয়েন্ট প্ল্যানটা কি। অ্যান্ড 3 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট প্রিভেন্টিভ মেজার্স শুড বি টেকেন। আমরা যদি একটু একটু করে আগাই, যে এক একজন বলো তো দেখি যে এই পেশেন্টটা এইরকম আসলে আমরা সাথে সাথেই কি করবো আমরা, প্রকৃত ব্যথা। প্রথমে স্যার রোগীর পেইন কমানোর জন্য অ্যানালজেসিক আমরা দিতে পারি স্যার। রাইট, 1 নাম্বার আমরা তাকে একটা অ্যানালিসিস দিয়ে দেবো, কারণ টারণ যাওয়া হবে আর কি। আর আমরা তো ওখানে দেখেই নিছি আর কি যে ওকে আসার সাথে সাথেই অ্যাকচুয়ালি উচিত হচ্ছে আগে একটা পেইন কিলার দিয়ে এক্স রে পাঠানো আর কি, তাই নয় পাঠালাম। তারপরে কি করতে হবে ওই পেশেন্টের? তারপরে স্যার তার কাছ থেকে আরো ডিটেইলস হিস্ট্রি নিতে হবে। কি কি হিস্ট্রি নেবা বলো? তার পেইনটা কতদিন থেকে আছে, পেইনের ওই যে সাথে ও তো অ্যাসোসিয়েটেড। বলেছে যে মাত্র 2 দিন, ওই এই জন্যই হচ্ছে একদম স্পেসিফিক করে দেওয়া হয়েছে এখানে, যেন অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ না থাকে। আমি কিন্তু যদি এইখানে যদি এক্স রে কিউবিটা না দিয়ে দিতাম, তাহলে তুমি যেহেতু মহিলা, তুমি বহু কিছু চিন্তা করতে পারতে, তাই না? সেই সুযোগ আর আমি রাখিনি, কারণ ওই সুযোগ দিলে আর কি সিনারিও বেস্ট কোশ্চেন হয় না, মানে আমার বিচারে আর কি। আমি ওই পথ বন্ধ করে দিছি তোমাকে, তারপরেও দেখে কত বড় উত্তর হয় তুমি দেখতে পারো। হিমাচুরি আছে কিনা স্যার? তাতে লাভ কি হবে?
স্টোন থাকলে ইয়ে না, না, এটা আছেই। এই যে একদম মানে আমি ওই জন্য বলতেছি যে সিনারিও বেসড কোশ্চেন বানানো কিন্তু মানে কোশ্চেনটা বানানো খুব কঠিন। কারণ আমি এইটা কিন্তু আমার বানানো। মানে এটা আমি বইয়ের সাহায্য নিইনি। এবং কিভাবে বানাইছি আমি বলে দেব। তাতে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। কারণ পরিষ্কার ৩৫ বছরের মহিলা, মেয়েলও না। ফ্যামিলি হিস্ট্রি মানে ও বলতেছে এই সাবসিকুয়েন্টলি তুমি মানে বলছে স্যার আমার দাদারও পাথর ছিল। ইমার্জেন্সি হাসপাতালে আসছে, লয়েনে পে 2 দিনের। আমি এক্সরে করে দেখেছি যে তার একটা স্টোন আছে এবং ওটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে 6 মিলিমিটার এবং সেটা আছে লাম্বার 3-তে। এই প্রত্যেকটা ওয়ার্ডের কি ইম্পর্টেন্স আমি বলে দেবো। মানে শেষে যাই আর কি। তাহলে তুমি একজনে বললে যে স্যার আমি ওখানে আসার সাথে সাথেই তাকে একটা ব্যথার ইঞ্জেকশন দেবো, ওকে। তারপরে বললে যে আমি ওর কাছ থেকে ইতিহাস নেব। মানে হলো যে এই সিনারিওতে তোমার ইতিহাস যদি সাহায্য করে, হ্যাঁ বলো তুমি কি ইতিহাস নিবা সেটা, বা সেইটা তোমাকে কি সাহায্য করবে। আমি আগেই বলেছি সিনারিও বেসড কোশ্চেন গুলো তো আর এখন পৃথিবীতে কোথাও নাই। মানে হলো আন্ডার গ্রাজুয়েটে ছাড়া আর এগুলো তো কোথাও রিটেন পরীক্ষা হয় না। বাট ওই যে এই মানে এর উদ্দেশ্যটা হইতেছে দেওয়া যে একটা সত্যিকারের চিত্র একটা পেশেন্টের ছাত্রদের সামনে বা কনসালটেন্টের সামনে তুলে ধরা জন্য ও ওর পরবর্তী পর্যায়ে। যেমন এই পেশেন্টকে যদি আমি বলি যে আপনার কি পায়খানা হয়েছে, কাশি আছে, জ্বর আছে, আমার কি সাহায্য হবে? ওর সাথে রক্ত যাচ্ছে, তাতে আমার ম্যানেজমেন্টের কি চেঞ্জ হবে? হ্যাঁ, হতে পারে আর কি। বাট ও ও যদি তাই, হ্যাঁ, তাই যদি যাইতো তাহলে ও প্রথমে বলতো স্যার আমার ব্যথা হচ্ছে, পেশাব লাল। তা তো সে বলে নেই। আরো বড় করে দেওয়া যাইতো। তাহলে ১ নাম্বার হলো যে আমাদের গাইডলাইন অনুযায়ী হইতেছে যে এই ধরনের একটা পেশেন্ট যদি আমরা ইউরেট্রিক কলিক, রেনাল কলিক কিন্তু হয় না, যা আমি গতদিন জানিয়েছিলাম। এবং আমাদের গাইডলাইন বলতেছে যে এখানে এনএসএআইডি অথবা কখনো কখনো প্যারাসিটামলের কথা ভেরিয়েন্ট লাভি আছে দিলে তারপরে কি করবে? ধরো ওখানে ৫ মার্ক বা ৭ মার্ক, ওকে কি দিয়ে তুমি বাগি পাঠাতে দেবা? তুমি কিন্তু এফসিপিএস সার্জারি স্যার ফার্দার ইনভেস্টিগেশনে যাব স্যার। না, তুমি যা যা করবা তাই তাই বলো। মানে একদম বাস্তব চিত্র, মানে সদর হাসপাতালে, কিন্তু একের ফেনী সদর হাসপাতালে। এখন স্যার একটা আইভিউ করবো ব্যথা কমানোর পরে। হ্যাঁ, আচ্ছা, আমরা মনের ভিতরে রাখলাম যে একটা তুমি এটা আইভিউ করবা। প্রথমে স্যার একটা আল্ট্রাসাউন্ড করব আমরা, আল্ট্রাসোনোগ্রাম অফ দা কেউবি রিজিয়ন। একটা আচ্ছা। ইউরিন আরএমই আমরা পাঠাইতে পারি। হুম। আর এরপরে স্যার আইভিউ অথবা নন কন্ট্রাস্ট। আর কেউ কিছু? সিএস এক্সরে কিউবি এন্ড আল্ট্রাসাউন্ড করব স্যার আমরা, তারপরে সেরাম ক্রিয়েটিং করব, তারপরে আইভিএস না, 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 এখানে তো কেউবি এক্সরে আমরা ওখানে কেউবি তো ফেলে করাই দিছি। আছে, ওই যে করা আছে, কেউবি তো করাই আছে। কেউবি করাই আছে। তাহলে স্যার আমরা সেরাম ক্রিয়েটিন করব, দেন স্যার আইভিউ প্ল্যান করব স্যার। আর সাথে এর সাথে স্যার এনএসআইড দিব, স্যার এক্সপেলসিভ থেরাপি দিতে পারি স্যার, আমরা মেডিকেল এক্সপেলসিভ থেরাপি স্যার, যেহেতু ইয়া বলতেছে স্যার। আর ওয়েট করব স্যার। আচ্ছা, মানে না, 6 না, না, মিলিমিটার বলতে যে 6 মিলিমিটার তো এক্সপালশন হবে। আসতেছি আমরা আর কি। আচ্ছা, তাহলে এখানে হলো মারগুপ স্যার জয়েন করছেন? স্যার কথা বললো তো স্যারের সাথে। প্রফেসর ইব্রাহিম, কিন্তু আমি সরি, আমি প্রথম প্রশ্ন সিনারিও মিস করেছি। আমি একটু দেখাই দিচ্ছি, কারণ মানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমরা গতদিন কিন্তু কিডনি পর্যন্ত মোটামুটি সব না হলেও, এবং এই পোর্শনটা আমরা বাদ দিয়ে গেছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে স্টোন অথবা ইউরেটারের যে সমস্ত চ্যাপ্টার গুলো সেগুলো হাইলি স্পেশালাইজড। বাট ওই আমি ওইগুলো পড়ে টড়ে দেখলাম যে এই জাতীয় একটা জিনিস জেনারেল সার্জনের কাছে আসবে। তো এটা হচ্ছে
35 years old female with family history of the renal stone present to the emergency to a district hospital with right loin colicky pain radiating to groin for 2 days. X-ray KUB reveals a 6 millimeter stone in the right ureter at the level of the lumbar 3. এবং 1 number question is what initial measure you will start মানে এখনই 2 number what should be the subsequent management plan এবং 3 number হইতেছে যে what preventive measures should be taken. তো ওরা এটার উত্তরে বলেছে যে স্যার আমরা ওখানে ওকে একটা পেইন কিলার দিয়ে দেবো, তারপরে একজন বলেছে যে ওখানে ইউরিন কালচারের জন্য পাঠাবো, কেউ বলেছে আইভিইউ করবো, কেউ বলেছে টি স্ক্যান করবো। তো ওদের এই- ওদের আনসার গুলো কি ছিল? আমি তো মিস করেছি, ওরা আনসার দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছে। হ্যাঁ। ওরা বলতেছে যে স্যার আমরা এই স্টেজে আসলে আমরা একটা পেইন কিলার দেবো, ঠিক আছে। আর একজন বলেছে স্যার পেইন কিলারের সাথে আমরা তাকে ইউরিন আরএমই এবং কালচারের জন্য পাঠাবো। আরেকজন বলছে যে স্যার আমরা আইভিইউ করবো, আরেকজন বলছে আমরা আলট্রাসোনোগ্রাফি করবো, আরেকজন বলছে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করবো। এই পর্যন্ত আমরা আসছি আর কি। ওখানে নাম্বার কত ছিল? না Wait. নাম্বার এইটাতে আমি দেখানোর পরে বোঝা যাবে যে মানে এটাকে 2ও দেওয়া যেতে পারে, 7ও দেওয়া যেতে পারে, কারণ এটা বড় করে লেখার স্কোপ আছে। বড় করে লিখলে তখন ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা এটাই তো। না, হ্যাঁ ঠিক আছে। ওরা যখন প্র্যাকটিস যখন যাবে, ওরা হুম হুম এরকম যখন পেইন নিয়ে একটা রোগী তার কাছে আসবে, হুম তো হুম, প্রথমে সে বুঝতে পারলে তার ব্যথাটা কেন হচ্ছে, সন্দেহ করবে তার ফ্রম লাইট টু ক্রন পেইন দিয়ে সন্দেহ করবে যে ইয়েস পসিবলি দ্য পেশেন্ট মাইট হ্যাভ এ ইরোডেড কলিক। কিন্তু না এক্স-রে যখন না চলে আসলো আমার ওখানে কিন্তু stone বলে হয়ে দেওয়া গেছে। হয়েছে, কিন্তু কেউ বি এক্সরে করা হয়ে গেছে। হ্যাঁ, তো হুম এক্স-রে right, কিন্তু যখন তারা বলবে 6 মিলিমিটার ডায়ামিটার, হুম ইনিশিয়াল মেজার্স তারা কি করবে এটা নিয়ে প্রশ্ন। রাইট রাইট অবভিয়াসলি ইনিশিয়াল মেজার্স এর মধ্যে পেশেন্টকে তারা বলতে হবে, এটা আসবে ব্রিফিং যে তার কি হয়েছে, কি তার সন্দেহ করছে, নাম্বার ওয়ান কি পাওয়া গেছে। ব্রিফিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রিফিং এবং ম্যানেজমেন্ট, ও তো পেইন নিয়ে আসছে, পেইনটা মিলিয়ে তাকে কিভাবে রিলিভ করবো, এবং তারপর এসে কি এই ধরনের ফাইন্ডিংস পাওয়ার পর সাবসিকুয়েন্ট আমি কি তার পরীক্ষা নিরীক্ষা করবো যে এইখান থেকে তার কি ইউরিনারি ইনফেকশনের কোনো ফিচার তার আছে কিনা, হচ্ছে কিনা, স্টোনটা প্রোগ্রেস করবে কি করবে না, এটা ইম্প্যাক্টের ওখানে থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো আমাকে ওই প্রথম মেজার করে নিতে হবে। আমাকে ইনিশিয়াল অ্যাসপেক্টের ভিতরে আমাকে এটা করতে হবে। তার মধ্যে যেটা আসবে এখানে আমি যদি মনে করি যে বলা হচ্ছে এইভাবে টেক দ্য প্রপার হিস্ট্রি, যে এই হিস্ট্রির ভিতরে কিন্তু অনেকগুলো কথা এখানে লুকায় আছে। এখানে বুঝতে হবে যে এই স্টোন হয়তো এমন হতে পারে তার আগে হয়তো স্টোন ডিজিজটা ছিল, হয়তো আগেও তার এরকম হয়েছে, আগেও সেরকম ভর্তি হয়েছে হাসপাতালে, আগেও স্টোন পাস করেছে, তার হিমাচুরি আছে কিনা, তার কখনো কোনো ইন্টারভেনশন তার করা হয়েছে কিনা, এগুলো হিস্ট্রি মধ্যে চলে আসবে। তো হোয়াট ইনিশিয়াল মিডিয়াস স্টার্টের মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা একটা ব্রিফ হিস্ট্রি, একটা রিঅ্যাসুরেন্স, একটা পেইন ম্যানেজমেন্ট এবং বেসিক কিছু ইনভেস্টিগেশন। তার মধ্যে যেটা আমরা বলেছি, আমরা মনে হচ্ছে সোনোগ্রাফির কথা বলেছেন, একটা ইউরিন আরএমই কথা হয়তো তার বলতে হবে। এবং অবশ্যই এটা আমরা যখন একটা যখন আমাদের কাছে আসে যে স্টার্ট সিবিসি স্টার্ট করবো, এখানে চলে আসে, এখানে আপনি দিয়েছেন এখানে। আমরা চিন্তা করি এইভাবে যে একটা রোগী যদি প্রাইভেট চেম্বারে আসে, তো প্রথমে আমি তাকে কি করবো, এগুলো আপনি অ্যাড্রেস করে দিয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। দেওয়া আছে এখানে once the patient settle IVU or NCCT, এটা ডিপেন্ড করে আসলে আমাদের আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস এর উপরে। সোনোগ্রাফি ফাইন্ডিংস যদি বলে দেয় যে না আমার ওরকম পেনিক্যালিসম ডায়ালাইটিস আমার নাই, সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে অ্যান্টিসপাজমস দিয়ে আমরা ওয়েট করতে পারি। কারণ কোন কোন বইতে রিকমেন্ডেশন দেওয়া আছে যে এক্সট্রাকিউবিতে ইফ দ্য স্টোন সাইজ ইজ লেস দ্যান 8 মিলিমিটার we can go for expectation until and unless there is evidence of hydrodynamic changes in the kidney. এখন যদি দেখা যায় যে এই রোগীটা আছে, আমাকে আসলে গো ফর সিটি ইউরোগ্রাম দেখার জন্য যে এটা এবং যদি ইউরিন আইতে ডাব্লিউবিসি পার্সেল পাওয়া যায় তাহলে আগে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়ে তারপরে কালচার
এবং যখন পেশেন্টটা সেটেল সে হচ্ছে কন্ট্রাস্ট সিটি স্ক্যান। তবে আমার কাছে মনে হয় যে এর সাথে সিগ্রাম করলে কিডনির ফাংশন পাওয়া যায় না। সো এইগুলো মোটামুটি আমাদের কাছে সবই কথাবার্তা হয়ে গেছে, এর থেকে বাদ দিলে চলবে না। মাহবুব স্যার কি জয়েন করেছেন? জি স্যার জি জি হ্যাঁ স্যার, আমার কাছে মনে হয় এই স্যার যা বললেন আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে তারপরে আর বাকিগুলোতে লাগাতে মানে সেই উত্তরটা একটু পরে পারবা, দেখো আর কি। এখন নেক্সট হোয়াট শুড বি দ্য সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ম্যানেজমেন্টটা করে করবো এইটা অবশ্য আমি সাহায্য ক্যালিসিয়াল ডাইলেটেশন নেই এবং এখানে কোনো কনজেনিটাল অ্যানোমালি নাই। মানে আমি এই উত্তর দিয়ে ওখানে ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে এইগুলো থাকলে ম্যানেজমেন্ট প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। তখন কি করব? ওয়াচফুল ওয়েটিং, এটা অফিসিয়াল টার্ম। বেইলি অ্যান্ড লাভিং চলে আসছে। আমরা যে ভাষা বলতেছি সেটা ভাষা বললে চলবে আর কি, কিন্তু এইটা না বললে ওরা বুঝতে পারবে না যে তুমি ওটা পড়ছো কিনা। এবং এই স্টোনের উপরে যে একটু আগের গাইডলাইনটা হচ্ছে 21 সালের, এটা হলো ইউরোপিয়ান গাইডলাইন। আর 22 সালে আমেরিকা তো ওদের খাইয়ে দেয় কাম নাই আর কি, ওরা খালি গাইডলাইন বের করে আর কি, ওই ভাষাগুলো ওরা ওখান থেকে নিছে আর কি। তাহলে একটা হলো ওয়াচফুল কি, সেটা এইবার আসতেছে যে এর ব্যাখ্যাটা কি। যদি এটা 5 মিলিমিটার অথবা তার নিচে থাকে তাহলে 90% এক্সপেলড স্পন্টেনিয়াসলি। আর যেহেতু এটা 6 মিলিমিটার না, তো 50% চান্স আছে। তার মানে আমার স্টোনটার ওই যে আমি বুঝে পড়ে ওখানে 6 মিলিমিটার, মানে তাকে বলতে হবে যে আমরা আপনাকে এই মুহূর্তে কোনো অ্যাক্টিভ মেথডে যাচ্ছি না, আমরা আপনাকে অবজার্ভ করব, কিন্তু যেহেতু আপনার 6 মিলিমিটার বা 7 মিলিমিটার, কোনো কোনো পদ্ধতিতে 10 মিলিমিটার, তাহলে এটা 50% ক্ষেত্রে স্পন্টেনিয়াস এক্সপেলড হতে পারে। আর যদি এটা 5 মিলিমিটার, 4 থেকে 5 মিলিমিটার হয়, ওই গাইডলাইনে আছে, তাহলে 90%। পেশেন্টকে বলতে হবে যে আপনি বেশি করে পানি খান, এবং এটা পরিমাণটা হলো 2.5 লিটার ডেইলি, এবং ওকে জগিং করতে বলতে হবে। মানে 2 হলো MET অ্যাব্রিভিয়েশন এত বেশি ব্যবহার করে যে আমি মনে রাখতে পারি না আর কি, তোমরা হয়তো মনে রাখতে পারবা। আমি তখন ওই ইন্টারনেট থেকে দেখে নিই, মানে মেড থেরাপি, এটা হলো মেডিকেল এক্সপালসিভ থেরাপি। সেটা কি? সেটা হচ্ছে টেমসুলিন, এবং ইট ইজ এ আলফা ব্লকার, ইট কজেস দি স্মুথ মাসেল রিল্যাক্সে। মানে যদি 10 মার্ক দেয় তাহলে এইগুলো সহ লিখতে হবে, আর যদি 2 মার্ক দেয় তাহলে আমার মনে হয় না যে এগুলোই করতে হবে আর কি। এবং 3 নাম্বার হইতেছে কিপ দি পেশেন্ট আন্ডার ফলো আপ অ্যান্ড রিপিট দি এক্সরে, কতদিন পরে আসতেছি, অবলিক নন কন্ট্রাস্ট সিটি আফটার 7 days। দ্বিতীয় দিন করে কোনো লাভ হবে না, 7 দিনের মধ্যে 6 মাস না। আসছি মানে 7 দিনের গাইডলাইন, এটা আমি বানাইনি। আমি যা যা বলি হয় বলে দিই আমি জানি না, না এটা গাইডলাইন, মানে 7 দিন পরে করতে হবে। এবং ওই গাইডলাইনই হইতেছে এক্সরেও না, রিপিট নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। এরপরে কি করব? আমি আসতেছি, ওই যে ওই পুরা পাতা রয়ে গেছে। সহজ জিনিস মনে হচ্ছিল, সহজই আর কি, আমরা সবসময় করতেছি আর কি, কিন্তু সাজায় লিখতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে আর কি। আমি আরেকটু তাহলে আগাই, তারপরে আমরা আসতেছি। ইফ অবজারভেশন ইজ নট সাকসেসফুল আফটার 4 to 6 weeks, মানে হলো ওই যে 7 দিন পরে করলাম, এরপরে আর কতদিন পরে করতে হবে তা কিন্তু আমি পাইনি। আমি দেখলাম যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ওইটা অগ্রসর হয়নি, or the patients or আমি decide to intervene sooner। পেশেন্ট বলতেছে স্যার এত দেখাশোনার কিছু দরকার নেই স্যার, ওখানে পাথর আছে, আপনি একটা কিছু করেন। বা আমি বললাম যে ওখানে রেখে দেওয়ার দরকার নেই, যে এটাকে বের করার একটা ব্যবস্থা নিতে হবে। ভাষাটা হচ্ছে বেসড অন এ শেয়ার্ড
ডিসিশন মেকিং অ্যাপ্রোচ, মানে এই কথাগুলো এখন চলে আসতেছে। মানে এই কথাগুলো না বললে অনেক মানে বুঝবে না যে আমরা আধুনিক চিকিৎসার সাথে যুক্ত হয়েছি আর কি। শুড অফার ডেফিনিটিভ স্টোন ট্রিটমেন্ট, তার মানে হলো আমি যদি শুধু বলি যে আমি ইউআরএস করব, তা বলে হচ্ছে না আর কি। মানে এই ভাষাগুলো দেখলে দেখবে একদম বাস্তব চিত্র। মানে ও বললো যে স্যার আমার পাথর রয়ে গেছে, আপনি বের করুন। আমি চিন্তা করলাম যে না, একটা 7 দিন চলে গেছে, 15 দিন চলে গেছে, 1 মাস চলে গেছে আর কি, 1.5 মাস, বা বা ব্যথা হচ্ছে বারবার করে আর কি। আমি সিদ্ধান্ত নিলাম, বাট আমার সিদ্ধান্ততে কাজ হবে না। দ্যাট মাস্ট বি বেসড অন দ্য শেয়ার্ড ডিসিশন মেকিং। দেখো, প্রতিটা চিকিৎসার বেলায়, যেমন হার্নিয়ার বেলায় পরিষ্কার বলতেছে যে আপনি ওর সাথে ডিসকাস করতেন। 3 নাম্বার হইতেছে এইবার পেশেন্টকে বলতে হবে নানাবিধ পদ্ধতিতে আমরা যেতে, ওই এন্ডোস্কোপি ঢুকানো আর কাটা আর নল ঢুকানো প্রত্যেকটাতেই মানুষ ভয় পায়। তাকে বলতে হবে যে আপনি ESWL করা যায়, বাট সাকসেস রেট কিন্তু খুব কম। এই ক্ষেত্রে কিন্তু কোনো কাটাছেড়া হবে না। ইউআরএস করতে পারবো আমরা আর কি, এটাও কাটাছেড়া হবে না। আপনার পেশাবের রাস্তা দিয়ে আমরা যাব আন্ডার অ্যানেস্থেসিয়া ইফ ফ্যাসিলিটি নট অ্যাভেলেবল, মানে এইগুলো কিছুই নাই। বা পেশেন্ট বলল যে আমি ঢাকা মেডিকেল কলেজে বা চিটাগং মেডিকেল কলেজে বা বঙ্গবন্ধুতে আমি যাব না স্যার, আমি খাগড়াছড়ি আছি স্যার, আমার ওখানে যাওয়ার পয়সা নেই, লোকজন নাই স্যার, আপনি যা পারেন করেন। অ্যান্ড দেন ইজ দ্য ওপেন ইজ দ্য গাইডলাইন। মারগুব স্যার জয়েন করেন, প্রফেসর ইব্রাহিম জয়েন করেন। এর সাথে আরো কিছু যোগ মাহবুব স্যার আসসালামু আলাইকুম। স্যার যদি কিছু ওয়ালাইকুম সালাম। ভালো হয়। হ্যাঁ স্যার বলেন। তার সাথে আমাদের কথাবার্তা হয় না। হ্যাঁ 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 স্যার ভালো আছেন তো স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার বলেন স্যার। না এটা তো এইটুকু ঠিকই আছে, ঠিক আছে। এখন আমাদের ইয়ে হয় কি, আমাদের অনেকেই মনে করবে যে এটা তো স্টোন তো এমনি দেখা যাচ্ছে, সিটি স্ক্যান করার দরকারটা কি। এখানে একটা মানে যুক্তির ইয়ের ব্যবস্থা করতে হবে যে সিটি স্ক্যান দিয়ে আলাদা কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছে কিনা। যদি প্রগ্রেশন অফ দা ইয়ে দেখতে চান, এক্সপালশন অফ দা স্টোন, ইউ ক্যান ডু অ্যানাদার ইয়ে অনলি, যে আপনি মিলে দেখবেন যে সত্যি সত্যি ইয়ে আছে কিনা। কারণ অন্য এক্সট্রা কোনো কিছু ইয়ে বেনিফিট পাওয়া যায় না সিটি স্ক্যান করলে। আপনি যদি ইয়ে করেন তাহলে পরে কন্ট্রাস্ট সেকশন করলে পরে তখন আবার একটা ঝামেলা, যে হ্যাঁ দেখা যাবে কিন্তু আপনার উদ্দেশ্য যেটা সেটার জন্য কিন্তু শুধু প্লেন এক্সরে করলে হয়। আবার প্লেন এক্সরে করার আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে স্টোনটা অনেক সময় হয় কি, যখন শোয়া এক্সরে করবেন তখন এটা আবার পিছন দিকে চলে যায়, আপনি ঠিক বুঝতেই পারবেন না আসলে আসলে কোন জায়গায় আছে। সেজন্য তো একটা নিয়ম আছে যে আপনি ইউরেটিক স্টোন বের করার আগের মুহূর্তে বা 5 মিনিট 10 মিনিট আগে একটা এক্সরে করাই নেবেন যে এটা স্টোনটা ওই জায়গায় আছে। স্টোনটা অনেক সময় নড়ে, আবার যদি ইম্প্যাক্টেড থাকে তো বুঝেই গেল। তো সেখানে একটা বিতর্কের ব্যাপার আছে বা একটা ইয়ে ব্যাপার আছে। আমাদের দেশের জন্য যদি আপনি ওই লেভেলেই চান, ডিস্ট্রিক্ট লেভেলে, তখন ডিস্ট্রিক্ট লেভেলে হলে সিসিটির দরকার নাই বা সিটির দরকার নাই। আপনি সরাসরি শুধুমাত্র প্লেন এক্সরে করবেন দেখার জন্য যেটা প্রোগ্রেস করতেছে কিনা, আর ব্যথার সিমটম তার নিচের দিকে যাচ্ছে কিনা। যে আগে যেখানে পেন করতো তারও নিচের দিকে ব্যথা করবে, এটা একটা ইন্ডিকেশন আছে, কিন্তু অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝে অনেকে বুঝে না। যাই হোক, কিন্তু আমার কাছে মনে হয় যে ডিস্ট্রিক্ট লেভেল যেহেতু বলা আছে কথাটা, সেখানে আপনি কিন্তু সিটি স্ক্যান না বললে ইয়ে বললে পরে বরঞ্চ এটাই ভালো একটা ইয়ে। আর তার একই সঙ্গে দেখা যায় তার রেনাল ফাংশনটা আগের মতো আছে কিনা, আর কোনো নতুন জ্বর আসতেছে কিনা, সেটা একটা দেখা দরকার। সে কারণ যদি আপনি স্টোন দেখছেন বা যদি খালি তার জ্বর আসে, ইনফেকশন থাকে, তাহলে পরে আপনি ইউ ডোন্ট ওয়েট ফর দ্যাট। এটা হচ্ছে ক্লিনিক্যাল দেখ।
বা তার সিমটম অনেক বেশি বাড়তেছে কিনা, অনেকে বমি করতে থাকে, খাইতে পারে না, ব্যথা বেশি হিসের জন্য, বা অনেকে আবার অ্যানালজেসিক দিলে পরে তখন তার অন্য অসুবিধা হয়। তো সেখানে এই ক্লিনিক্যাল একটা পার্ট দেখার আছে যে তার সিমটম গুলি বাড়তেছে কিনা বা সে বেশি ভুগতেছে কিনা, whether he is becoming কি বলে বার্ন আউট, আমরা যদি বলি সার্জনের ব্যাপারে যেটা হয়, ওদের ব্যাপারে যেটা যে আমি সহ্য করতে পারতেছি না। সেকেন্ড হচ্ছে যে ডেফিনিট প্রোগ্রেশন দেখার জন্য শুধু ওইটাই যথেষ্ট এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল। আর উপরের দিকে আসলে পরে আপনি অবশ্যই আপনি ইয়েতে গেলে পরে, বড় জায়গায় গেলে পরে বিশ্ববিদ্যালয়ে ওরা বলবে যে সিটি স্ক্যান করি। আর রোগীর পয়সা না থাকলে বলবে যে ঠিক আছে তুমি এটা করলেই হবে। আমাদের এগুলি আবার সবাই কাউন্ট করে। আর আপনি এক্সট্রা বেনিফিট কিছু পাবেন না মানে প্রোগ্রেশন দেখার জন্য। কিন্তু প্রাথমিকভাবে যদি আপনি একটা সিটি স্ক্যান করেন বা ইয়ে করেন, সিইসিটি করেন, তাহলে কিন্তু আপনি দুই দিকের কিডনির ফাংশনের অবস্থাটাও দেখতে পারবেন, অবস্ট্রাকশনের ইয়েটাও দেখতে পারবেন, ডায়ালাটেশন করতে হয়েছে সেটাও দেখতে পারবেন, এবং সেটা কিছু কমতেছে কিনা এটাও দেখতে পারবেন। এটা হচ্ছে আমার কথা। তাহলে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট কি স্যার ইউরিন আর সিরাম ক্রিয়েটিন আবার করা লাগবে? হ্যাঁ করবেন, হ্যাঁ করতে করবেন। হবে। কারণটা হলো যে ওই কথাটা এর ভিতরে চলে আসবে, কিন্তু স্যার ওটা ঠিকই বলেছেন, তো কারণ আমাদের বলে দেওয়া উচিত। মানে এই যে ইফ অবজারভেশন নট সাকসেসফুল, তার মানে ইন বিটুইন যদি ওরকম যদি জ্বর আসে, স্যার যেটা বললেন, আমার কাছে মনে হয় যে এই স্লাইডে আমি একটু পরে যোগ করে নেব যে ফলো আপের সময় ওখানে শুধু এক্সরে না, মানে ইউরিন আরএমইটা করা দরকার, এবং শর্ট হিস্ট্রি অফ ফিভার, এটা যে আমি এভিডেন্স অফ পরে, হ্যাঁ জি জি এভিডেন্স অফ ইউটিআই হ্যাঁ ঠিক আছে স্যার, গেটিং ওয়ার্স। কারণ ওইটা হলে আমাদেরকে আর্লি ইন্টারভেনশনে চলে যেতে হতে পারে, রাইট? ইব্রাহিম কি বলে? না স্যার ঠিকই আছে, গাইডলাইন তো চমৎকার গাইডলাইন দিয়েছেন আমাদের আশরাফ ভাই। আর আপনি স্যার, আপনি যে কথাগুলো বলেছেন এইটাকে আমি একটু সামারি ফর্মে করছি। আপনি যে কথাগুলো এখন বললেন এটা সামারি করেছি ওই পার্টিসিপেন্টদের জন্য। ওরা তো এখানে কোশ্চেনটা ছিল হোয়াট শুড বি দ্য সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি কিন্তু স্যার সব বলে দিয়েছেন। তা আমি এটাকে এই আপনার কথা শুনে একটা সামারি বানিয়েছি ওদের জন্য। বেসলাইন হয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ জি, ওই জন্যই আমি সামারিটা করেছি এইভাবে। আপনার কথা শুনে কিন্তু স্যার, আপনার কথাগুলোকে আমি সামারি করেছি এই গাইডলাইন দেখে স্যার। যে এই যদি বলে যে হোয়াট শুড বি দ্য সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তখন তার আনসারটা এইভাবে হবে, ইট ডিপেন্ডস অন রেসপন্স টু ট্রিটমেন্ট। ওই যে প্রথমে যে তাকে ট্রিটমেন্ট দিলাম তার রেসপন্সটা কেমন হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রোগ্রেশন দ্য স্টোনটাকে আটকে আছে নাকি প্রোগ্রেস করে বের হয়ে চলে যাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। নাম্বার থ্রি ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, সে ইউরিন আরএমই করেছে কি পেয়েছে, সিএস করে তার কি পেয়েছে, বা ফার্দার যদি কোনো সে বিশ্লেষণ করে থাকে তার ফাইন্ডিংস এর উপরে সে কি পেয়েছে, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 4 নম্বর হচ্ছে রিনাল ফাংশন স্ট্যাটাস, তার রিনাল কিডনি ফাংশন স্ট্যাটাস এখন তার কেমন আছে। 4 নম্বর যেটা 5 নম্বর যেটা বলছে প্রাইমারি তার কোনো প্যাথোলজি আছে কিনা, এটা কি প্রাইমারি স্টোন সেকেন্ডারি স্টোন বা অন্য কোনো সমস্যা তার আছে কিনা, দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টর। তারপর মাল্টিপল স্টোন কিনা। জি এক্স্যাক্টলি স্যার, জি স্যার। তারপরে ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, যেটা আপনি বললেন স্যার, ডিস্ট্রিক্ট হাসপাতালে কিছু কিছু জিনিস পাওয়া যায়, অ্যাডভান্স সেন্টার গেলে তো অন্য জিনিস পাওয়া যায়, সেগুলো আবার চিন্তা করতে হবে। এবং ফাইনালি যেটা আমি মনে করি যে পেশেন্টস উইলিংনেস টু অ্যাকসেপ্ট দ্য অফার, আপনি যে চিকিৎসা দিচ্ছি স্যার আমরা, ওটা আবার পেশেন্ট সে অ্যাফোর্ড করতে পারবে কিনা বা সে চাইছে কিনা, এটা কিন্তু স্যার আপনি যেগুলো বলেছেন এটাকেই আমি সামারি করে এই ফর্মে আমি লিখেছি ওদের সুবিধার জন্য আর কি। আর যে গাইডলাইন যেটা আছে এটা একটা রিপিট করেন, এই আপনারা লিখে নেন এটা। না স্যার আপনার কথাগুলো তো স্যার, এটা আমি তো নিজে না বানিয়ে না নিয়েছি। আমি ওদেরকে বলতেছি না না লিখে না, নিতে। আমার কাছে মনে হলো যে ভাবছি ইব্রাহিম যেটা বলেছে সেটা আরো বেশি কনসলিডেটেড, আরো বেশি অ্যাকুরেট হয়েছে। আমি সেই জন্যই লিখে নেবো বলছি একটু লিখে পরে। নিতে। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার আরেকবার বলেন কাইন্ডলি প্লিজ। আরে স্যার তোরা আমাকে তো লজ্জা, রেকর্ড করতেছিস তো, স্যার হ্যাঁ আমাকে কর লজ্জা কর। দিচ্ছেন রীতিমতো স্যার, আমি না আপনার না কথা না না না, করেছি। ভালো হয়েছে ভালো হয়েছে, মানে আমারই পছন্দ হয়েছে বেশি, আচ্ছা তার আমি জন্যই তো ডিসকাশন। না স্যারের কথা তো হুকুম, আমি বলছি আবারও, মানে এখানে এই কোশ্চেনটা আনসার যে যেটা গাইডলাইন যেটা আছে এটা তো এগুলো থাকবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ শুরুটা হবে এইভাবে যে কথা ছিল হোয়াট শুড বি দ্য সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তখন এই কথাগুলো আসবে। এই যে ম্যানেজমেন্ট প্ল্যানটা আমার আসবে ডিপেন্ডস অন নাম্বার ওয়ান রেসপন্স টু ট্রিটমেন্ট। এই যে প্রথমে তাকে আমি চিকিৎসা দিলাম তার রেসপন্সটা কেমন হচ্ছে, তার ব্যথা কমে গেল কিনা, স্টোনটা পাস করে চলে গেল কিনা, অনেক সময় দেখা স্টোন পাস করে চলে গেছে, তাহলে তো এক ধরনের চিকিৎসা আমার দিতে হবে, তাই না। নাম্বার টু প্রোগ্রেশন অফ দ্য স্টোনটা কি আমার ওখানে আটকে আছে নাকি এটা প্রোগ্রেস করছে, এটা এটা একটা।
নাম্বার 3 হচ্ছে ইনভেস্টিগেশন ফাইন্ডিংস। ওই যে আমরা ইউরিন আরবি করেছিলাম, সিএস করেছিলাম বা অন্য কোনো পরীক্ষা যদি করে থাকি, সেগুলো ফাইন্ডিংসটা কি ছিল। নাম্বার 4 হচ্ছে রিনাল ফাংশন স্ট্যাটাস, তার কিডনির ফাংশন স্ট্যাটাসটা কি। ওই যে আমরা ক্রিয়েটিনিন করেছি বা আদার যে সমস্ত পরীক্ষা আমরা সাপোর্টিং ইনভেস্টিগেশন গুলো করেছি, সেগুলো দেখছি যে কিডনি ফাংশন কি ডিটেক্ট করছে কিনা। যদিও এটা একপাশে স্টোরের কথা বলা আছে, কিন্তু এমনও হয় যে অনেক সব পরীক্ষা করতে গেলে দেখা যায় যে উপাস্য সমস্যাটা থাকতে পারে। উই ডোন্ট নো, আমরা তো একটা দিকে সিনারিও পাচ্ছি আমরা। তারপর বলেছি আমি যে প্রাইমারি তার কোনো প্যাথোলজি আছে, স্যার বললো যে হ্যাঁ, তার তো প্রাইমারি প্যাথোলজি থাকতে পারে, তাই না? রিকারেন্ট ইনফেকশন থেকে তার স্টোন হতে পারে, আবার তার প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম থেকে স্টোন হতে পারে। উই ডোন্ট নো ওই প্রাইমারি প্যাথোলজি কি। ইউজি অবস্থা শুধু থাকতে পারে। এক্স্যাক্টলি স্যার। তারপরে ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, স্যার তো বললেন যে এটা ডিস্ট্রিক্ট হাসপাতালে যদি থাকে, সেখানে কতটুকু সুবিধা আমার আছে, আমি কতটুকু তাকে হেল্প করতে আমি তাকে পারবো, ওটা আমাকে চিন্তা করতে হবে। এবং ফাইনালি আমি যে তাকে যে চিকিৎসাটা তাকে দিব, এই চিকিৎসা পেশেন্টটা নিবে কিনা, মানে পেশেন্ট উইলিংনেস। অ্যাকসেপ্ট দ্য অফার, এইটা আর কিছু না। এটা স্যারের কথাগুলো, আপনার কথাগুলো স্যার আমি সামারি করেছি আমার মতো। আমি লিখে রাখছি এখানে যে আপনি বললেন, আমি লিখে রাখছি যে আমি রেসপন্ড করলে এইগুলো বলে তারপরে এই গাইডলাইন দিয়ে দিব যে এটাই আর কিছু। আর কিছু থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে তাহলে কি যে প্রথম প্রশ্নের আনসার কই যে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, ওইটার কি হিস্ট্রি বা ইনভেস্টিগেশন কিছু করা লাগবে? ওই যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন ওই জন্য বলেছে যে স্টোন আসলেই মানে একের বেসিক গাইডলাইন হইতেছে এই জিনিসগুলো করতেই হবে। যেমন টিউবারকুলোসিস যেখানেই হোক না কেন, কতগুলো বেসিক ইনভেস্টিগেশন মাস্ট, মানে সেটা কিডনিতে হোক, রেনালে হোক, যেখানে হোক, পেরিয়ানালে হোক, সিবিসি এক্সরে স্পুটেম। ঠিক তেমনি এদের গাইডলাইন হইতেছে স্টোন যদি ইউরিনারি সিস্টেমে পাওয়া যায়, এই 4টি ইনভেস্টিগেশন। এটা আমি বানাইনি, মানে ওদের কথাবার্তা একদম আমেরিকান গাইডলাইন না। আসলে তুমি আর করো না করো, আগে দেখে না ওই তার ভিতরে ওইটি চলে আসছে ওইটা। আপনার সিনারিওর মধ্যে একটা কথা আছে না, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি অফ হ্যাঁ জি 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 স্যার, ওখানে আমি আসতেছি। স্যার ওখানে আরেকটা কথা আসতেছি অ্যাড আমি। করা ছিল যে হ্যাঁ ওখানে ছিল না সেরাম ক্যালসিয়াম লেভেলের কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এখন কোন রোগীকে যদি দেখা যায় ইউরিনে তার ক্যালসিয়াম ক্রিস্টালস তার আছে এবং সেরাম ক্যালসিয়াম লেভেল তার হাই, আপনি হ্যাঁ, বসাতে পারেন ওখানে ইউ আর গোয়িং টু সার্চ ফর দ্য তখন প্যারাথর্মন করতে হবে। প্যারাথাইরয়েডিজম, অটোমেটিকলি এগুলো চলে আসবে এগুলো, তাই না? এই যে রাইট এই যে রাইট এই যে এখানে 7টা কথা লেখা আছে, এই যে রাইট। ইউরিন আরবি এন্ড সিএস। ইউরিন আরবি সিএস এর মধ্যে ওখানে তো আমরা ক্রিস্টালস দেখি, ক্যালসিয়ামের কোনো বেশি আছে কিনা, আবার সেরাম ক্যালসিয়াম লেভেল তার যদি হাই থাকে, আবার এমন যদি হয় যে সেরাম কিডনি লেভেল তার বেশি হাই, ওটা আবার ক্রনিক কিডনি ডিজিজ থেকে তার সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হলো কিনা, হুম, এগুলো বিষয়গুলো চলে আসবে এখানে, তাই না? তারপর এই বেসিক ইনভেস্টিগেশন থেকে কিন্তু আমরা একটা মোটামুটি চলে একটা আসবে। গ্রস পেয়ে যাবো যে আমরা কিভাবে আগাবো। এগুলো খেয়াল করতে হবে আর কি। এখন দেওয়াই আছে ওখানে পরীক্ষাগুলো, তাই না? ওইগুলো অ্যানালাইসিস করলে পরেই আমাদের আলটিমেটলি পরবর্তী স্টেপগুলো চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থার্ড কোশ্চেনটা হচ্ছে যে এই যে হোয়াট প্রিভেন্টিভ মেজার শুড বি টেকেন। এইখানে অ্যাকচুয়ালি হবে যে আফটার ট্রিটমেন্ট, মানে হলো যে আইদার বের হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, মানে এই পেশেন্টটার ব্যাপারে প্রিভেন্টিভ মেজার কি কি নেওয়া হবে এক একজন করে বলে। এইবার ওইখানে সবগুলো চলে আসবে। আরে বলো পানি না। পানি হ্যাঁ, ওয়াটার, প্লেন্টি ওয়াটার ইনটেক, পানি খাবে, আচ্ছা খাইলো। তারপরে ফ্রুটস পুরুষ, কম খাবে, আচ্ছা, তারপরে সাইট্রাস জাতীয় ফুড কম কম সাইট্রাস খাবে। জাতীয় ফুড খাবে। আচ্ছা আমি একটুখানি আগাই, পরে ডিসকাশন করি। প্রথমত হলো যে এই পেশেন্ট একটা হাই রিস্ক পেশেন্ট, ওইখানে ওইটি ইন্টেনশনালি দেওয়া হয়েছে। আমরা যদি ইফ উই গো ব্যাক টু দ্য বুক, তাহলে আমাদের কিডনি স্টোন অথবা যে কোনো স্টোনের জন্য আমাদের হাই রিস্ক ফ্যাক্টর গুলো হইতেছে, কতগুলো হচ্ছে নন মডিফাইয়েবল, কতগুলো হইতেছে মডিফাইয়েবল। আমরা জানি নন মডিফাইয়েবল এর মধ্যে একটা হচ্ছে এজ, একটা হচ্ছে সেক্স, জেনেটিক্স। এই এজের ভিতরে হচ্ছে মহিলাদের ব্যাপারটা হচ্ছে দুটো এজ, একটা হচ্ছে থার্ড দিকে আর একটা হচ্ছে আফটার মেনোপজ। আর মেলের বেলায় হইতেছে 40 কেস। আর স্টোন মেলদের বেশি হয়। আর জেনেটিক্স হলো হোয়াইট। তাহলে এই জন্যে এই পেশেন্টের বেলায় কিন্তু মেটাবলিক ইভালুয়েশন করতে হবে। কি করবো ওরা, ওই যে ইউরিন আরএমই করব এবং পার্টিকুলারলি অ্যাটেনশন টু অবজার্ভ দ্য ক্রিস্টাল অ্যান্ড পিএইচ, কারণ ওর সাথে জড়িত আছে ওই যে
urine for calcium level, uric acid level, cysteine level, blood chemistry for the serum calcium, phosphorus এবং ইউরিক অ্যাসিড, এবং ইফ ইন্ডিকেটেড ওইগুলো যদি সাজেস্টিভ হয় তাহলে হইতেছে সিরাম প্যারাথরমোন লেভেল, এবং তাকে ফ্লুইড এবং ডায়েটারি অ্যাডভাইসের ভিতরে হইতেছে 2.5 লিটার করে সে ফ্লুইড সে খাবে। এইখানে আগের বইটাতে মানে আমরা পড়তেছি এখন 27, 28, 27 কিন্তু গাইডলাইনটা একটু অন্যরকম। আর এখনই এই গাইডলাইনটা কিন্তু চলে আসছে আর কি, যে ডায়েটারি ক্যালসিয়াম রেস্ট্রিক্ট নাও করলেও চলবে, কি মানে সে যেটা নর্মালি খায় ভাতের সাথে আর কি, সাপ্লিমেন্টাল না নিলে হলো আর কি। এবং রিডিউসড ইনটেক অফ অ্যানিমাল ফ্লুইড এবং সল্ট, ওই যে আগে যে অনেকগুলো কথাবার্তা ছিল সেই কথাবার্তাগুলো কেন এইখানে বাদ দিয়ে দিয়েছে আমি ঠিক ভালো করে, ওই যে ক্যাবেজ, স্পাইনাক, রুবার, ওখানে হ্যাঁ আগে ছিল। আগে আমি তো আমি এইকে দেখে ওখানে আবার আমি চঞ্চল বলে গেছি। অ্যাকচুয়ালি হয়েছে যে এটা নিয়ে তো অনেক স্টাডি হয়েছে নিশ্চয়ই আর কি। তারপরে ওখানে ছিল তোমার ওই যে ওই লিভার, তারপরে তোমার হ্যাঁ মানে এই রেড মিট, মানে এইগুলো কিন্তু বাদ দিয়ে দিছে এখন। তো এখন বাদ দিয়ে দিলে এইটাই হয়তো ওরা এখন ফলো করে আর কি। আর কিছু লাগবে কিনা, মানে এই পোর্শনটা করতে হচ্ছে, ওইটা করার কারণেই আমি ওখানে দিয়া দিছি ফ্যামিলি হিস্ট্রি অফ, মানে ওটা না দিলে এটা বোধহয় করার দরকার আছে কিনা ঠিক আমি বলতে পারবো না। তার মানে এই ধরনের একটা পেশেন্ট যদি একজন জেনারেল সার্জনের কাছে আসে তাহলে এই সবগুলো করা সম্ভব এবং এগুলো করতে হবে, এবং এইটার জন্য তাকে বোধহয় আলাদা হায়ার সেন্টারে যাওয়ার দরকার নেই। মানে আসলে ঘটনাটা হয়েছে কি, এই আমার নিজের মনের মধ্যেও লাগতো আর কি যে আমি কতটুকুন করব আর কি, কিন্তু এই যে এইবারের যে গাইডলাইনটাতে ওখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে জেনারেল সার্জন অনেক কিছুই করবে। কারণ আসলে সত্য কথা বলতে কি, যে মানে আমি এমনি গর্ব করে বলতেছি না, জেনারেল সার্জন যে ওয়াইড বেস নিয়ে লেখাপড়া করবে আর কি, অন্য ওরা তো অত বেস নিয়ে হয়তো ধরে রাখবে না আর কি, বা হয়তো মানে সম্ভব না আর কি। সো ওকে এগুলো জানতে হবে, মানে এইটুকু পর্যন্ত জানতে হবে, ও না হয় বাদ বাকিটুকু মানে এবং 95% পেশেন্ট এখানেই শেষ হয়ে যাবে। বা বহু পেশেন্ট কিন্তু বলবে যে স্যার আমার কাছে এখনো অনেক পেশেন্ট আসে যে স্যার ওই ওদের কাছে আমি যাব না, আমার বাপের আপনি পাথর কাটছিলেন একটু বড় করে কেটে দেখে শুনে করে দেন। আমি বললাম, না রে ওটা এখন দেখে শুনে করার কিছু নেই, ওরা কাটে করা চাইতে আরো ভালো করে দেখে আর কি। তো সেইটাও বলতে গেলে কিন্তু ওই ইনফরমেশন গুলো তো লাগবে। মার্গো স্যার আর কি অ্যাড করতে হবে এখানে কিছু? এমনি কি ওটা প্রাইমারি কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতে হবে। যদি প্রাইমারি কোনো অ্যানাটমিক প্রবলেম থাকে বা কোনো ইয়ে থাকে সেটাও ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে মানে হলো যদি ওখানে প্রাইমারি যদি কোনো কন্ডিশন থাকে, রাইট রাইট, হ্যাঁ এটা আমার মাথায় আসেনি, মানে কারেকশন অফ দি পজিটিভ এজেন্ট, তাই তো? হ্যাঁ পজিটিভ ফ্যাক্টর, কারেকশন অফ পজিটিভ ফ্যাক্টর ইফ এনি, হ্যাঁ পজিটিভ ফ্যাক্টরস ইফ এনি। ইব্রাহিম আর জি, কিছু যোগ করতে জি, হবে? আমি শুনছি, তবে আমি ওদের পার্টিসিপেন্টদের একটু কিন্তু মনোযোগের ঘাটতি দেখছি। আচ্ছা, হ্যাঁ স্টোন হয়েছে ক্যালসিয়াম স্টোন, আমরা কিন্তু অ্যাডভাইস করেছি dietary calcium should not be restricted and supplemental oxygen if necessary should be taken at meal times. এটা কিন্তু অ্যাডভোকেটেড। তো ওদের মাথায় কি এই প্রশ্নটা একবারও আসছে না আমি কেন তাকে সাপ্লিমেন্টাল ক্যালসিয়াম তাকে দিব? আমি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু এখানে আছে, কিন্তু ওরা এটা খেয়াল করে না, কারণ না আমি জানি না কিন্তু এটা আর কি, মানে আমার পড়ে একটু মনের ভিতরে They কেমন should remain লাগছে। very much focused on the things that have been written. এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু এগুলো, এটা কেন তারা দিতে হবে এটা তো জানতে হবে। তো এই প্রশ্ন মাথার মধ্যে যদি না আসে ওদের লার্নিং তো ইনকমপ্লিট থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই বলবো জন্যই তো এইগুলো ক্লাস ইম্পর্টেন্ট, এটা রিকমেন্ডেড এটা, হ্যাঁ কেন এটা ইম্পর্টেন্ট একটু বলো করা। এই যে আমি বলো। গ্যালাক্সি A70, ও তো কখন নাম দেয় না, আমি তো গ্যালাক্সি A70, ও কি ইউরোলজিস্ট এই না কিছু কেউ নাম দেয় না, এই যে মানে আমার কাছে মনে হয় কি যে এরা
লুকোয় regular লুকোয় class এ সার্জারি থাকে করবে, আপনাকে, কেন তো আমি তা জানি না। আমি তাকে বুঝতে পারছি না হুইজ হি অর শি। He or she? এই হি না সি কথা বল। এই আমাদের ছেলে পেলেদের একটু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই লুকোয় থাকা, কথা বলতে চায় না, নাম দিতে চায় না, সামনে আসতে চায় না, মাস্ক করে থাকে। আরে তাহলে কেমনে তোরে চারজন বানাবে? কেউ পার্টিসিপেট কর না। শুক্রবারে তো অনেকে একটু ব্যস্ত থাকে, এই জন্য ওরা সন্ধ্যা পানি খাইতে গেছে। হ্যাঁ পানি খাইতে গেছে। পানি খাইতে গেছে। এবারে আমি এটা বলে দাও। আচ্ছা, যাই হোক, এটা ওদের জানা, ওদের মাথায় এটা আসা উচিত ছিল, এবং এটা বইতে আছে, এটা ওরা হ্যাঁ ভালো করে মন বইতে দিয়ে পড়ে আছে। না। এটা অ্যাকচুয়ালি হয় কি, আমাদের ক্যালসিয়াম যে, আমাদের যে স্টোন যে ফর্মেশন হয়, ক্যালসিয়াম অক্সালেট যেগুলো হয় স্পেশালি, তো এই ক্যালসিয়াম যদি আমি না দিই তাহলে হবে কি, ওই কাটা থেকে যে যে অক্সালেটের অ্যাবজর্পশনটা হচ্ছে ওটা বেশি বেশি অ্যাবজর্পশন হবে। তো ক্যালসিয়াম সাপ্লিমেন্টাল ক্যালসিয়াম যখন দেওয়া হবে, এই ক্যালসিয়ামটা তখন এই অক্সালেটের সাথে বাইন্ড করে ওই ক্যালসিয়াম অক্সালেট ফর্মেশন করতে দিবে না। এটি হচ্ছে মোদ্দা কথা, যে it prevents the binding of the oxalate that's absorbed from the gut, and that prevents the development of calcium oxalate stones. আমি কি বুঝাতে পারছি জিনিসটা? আমি বুঝে গেছি। এটা যাকে আমাদের এটা মনে রাখতে হবে যে, মানে সাপ্লিমেন্টাল অক্সিজেনটা সামটাইমস আমরা দেই হলো কিডনি স্টোন ডিজিজে, পার্টিকুলারলি যে সমস্ত পেশেন্ট গুলো আমাদের ক্যালসিয়াম অক্সালেট স্টোন ফর্ম করে, বিকজ আমরা যখন মিলসের সাথে এই ক্যালসিয়ামটা দেই, ইট বাইন্ডস উইথ দ্য অক্সালেট ইন দ্য গাট, and that prevents its absorption and reduces the amount of oxalate that reaches the kidneys. এটা হচ্ছে মোদ্দা কথা। আমি এটা এখন নোট করে বুঝাতে নিয়েছি পেরেছি আমি? এখানে। আমার কাছে ক্লিয়ার। এই ক্যালসিয়ামটা যখন আমার এই গাটে যখন যাবে, তখন এই গাটে যে সে কি করবে, সে অক্সালেট যেটা আছে গাটে, এটার সাথে সে বাইন্ড করে ফেলবে, বাইন্ড করে এটার অ্যাবজর্পশনটাকে সে প্রিভেন্ট করবে, এই ক্যালসিয়াম অক্সালেটের অ্যাবজর্পশনটাকে। এবং যেহেতু এটা পেইনফুল স্টোন, সো ইট ইজ মোস্ট লাইকলি অক্সালেট। কমে যাবে। অক্সালেট, That is the message I wanted to give them রাইট from this রাইট। গাইডলাইন। এখানে এই গাইড ঠিকই হ্যাঁ আছে, আমি লিখে ফেলেছি। গাইডলাইন, কিন্তু আমি ওইটাই চিন্তা করছি, ওরা চিন্তা করে না কেন এই জিনিসগুলো, যে কেন আমি ক্যালসিয়াম দিচ্ছি, ওদের ক্যালসিয়াম হয়েছে আবার দিচ্ছি আবার ক্যালসিয়াম, তো বলবো না যে আমি ক্যালসিয়াম কম খাই, তা তো না। আমরা তাকে সাপ্লিমেন্ট ক্যালসিয়াম দিতে বলছি তাকে, তা কেন দিতে বলছি, এটা উত্তর সেটাই। ওই জন্য বোধহয় ওই জিনিসগুলো আর এখন রেস্ট্রিক্ট করতে মানা করে দিচ্ছে, ওই যে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট কার্ড এগুলো। এক্স্যাক্টলি। ভালো হয়েছে, এগুলো খাওয়া যাবে আর কি যদি কারো হয় আর কি। চিরেটিং এজেন্ট হিসাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা এখন আমরা এখান থেকে এটা বাদ দিয়ে চলে গেছিলাম। তো বাদ দিয়ে চলে যেয়ে দেখলাম যে না, আমরা এখান থেকে শুধু পড়েছিলাম হচ্ছে রিটেনশন। না, এখানে আমি পরে পড়ে পড়ে মনে হলো যে অনেকগুলো কন্ডিশন জেনারেল সার্জনদেরকে ডিল করতে হবে, এবং এটার জন্য ওদের কাছে যাওয়া তো প্রয়োজন হবে না বা যাবে না ওরা আর কি। তো সেইটা যদি আমরা একটু ইন শর্ট, যে ব্লাডারের যে কাজ, সেটা একটা হলো আমাদের স্টোরেজ অফ দি ইউরিন ও ভয়েড অফ দি ইউরিন বাই মিক্সুলেশন রিফ্লেক্স, এবং এটা ফাংশনটা পারফর্ম হয় বাই ওয়েল কোঅর্ডিনেটেড নিউরোমাস্কুলার ফাংশন। এবং আমরা যদি মোটামুটি দেখি যে এই জিনিসগুলো আমাদের জেনারেল সার্জন হিসেবে লাগতেছে। একটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, কেন আমি এখানে আসছি, ট্রমেটিক কন্ডিশন নিয়ে আমরা কথা বলেছিলাম। ইনকন্টিনেন্স, এবং ইনকন্টিনেন্সটা বোধহয় আমাদের লাগবে কিনা, কারণটা হলো যে এটা অনেক বড় চ্যাপ্টার দেখলাম। রিটেনশন, আর একটা হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। এখন সবচেয়ে মজার ব্যাপার আছে, এই নিউরোজেনিক ব্লাডারটার এখন নমেনক্লেচার গুলো একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা একটুখানি আগাই। অ্যাকচুয়ালি এইগুলো যদি আমরা দেখতে চাই তাহলে এই সবগুলো বোধহয় পড়ার আমাদের দরকার হবে না। তার মানে এইটে এক সময় কিন্তু আমরা যখন দিয়েছি সে সময় কিন্তু ব্লাডার এক্সট্রোপি কিন্তু শর্ট কেস হিসেবে দেওয়া হতো, কিন্তু এটা কিন্তু ইনসিডেন্স খুব কম, যে 1 in 46,000 লাইভ বার্থ। আর আরেকটা জিনিস যে কনজেনিটাল নিউরোপ্যাথি,
ব্লাডার। ওই আমরা যখন নিউরোপ্যাথিক ব্লাডার নিয়ে কথা বলবো তখন এটা ওর ভিতরে চলে আসবে। ইনিউরেসিস আমার কাছে নিজেরই খুব জটিল বলে মনে হয় আর কি। ইউরেকাল অ্যাবনর্মালিটি কিন্তু জেনারেল সার্জনের কাছেই আসবে। এর 3টে কন্ডিশন নিয়ে আসতে পারে, একটা হচ্ছে ইউরেকাল সিস্ট, ইউরেকাল সাইনাস, একটা হচ্ছে ডায়াবার্টিকুলাম। আমরা যদি এবার একটুখানি দেখি যে এই নিউরোজেনিক ইউরিনারি ব্লাডার এখন লেটেস্ট নমেনক্লেচার হচ্ছে NLUDT, মানে হচ্ছে নিউরোজেনিক লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ডিসফাংশন। এটা 2 রকম হয়, একটা হচ্ছে কনজেনিটাল, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। কনজেনিটালটা আসবে। কনজেনিটালটার একটা অন্যতম কারণ হইতেছে আমাদের মেনিনগোমায়োসিস, আর এর সাথে এগুলো তো আচ্ছা আর কি। আর অ্যাকওয়ার্ড যেটা, সেইটা বোধহয় একটু ভালো করে পড়তে হচ্ছে আমাদেরকে। কারণটা হইতেছে যে আমাদের কাছে ট্রমার পেশেন্ট আসবেই, কারণ জেনারেল সার্জনের কারিকুলামের ভিতরে ওয়াল ট্রমা ইজ মাস্ট, মানে ওখানে বলে দিয়েছে যে ট্রমা পেশেন্ট A to Z, মানে এইটা আর কোনো কাতের নাই, তো যে ট্রমা হোক না কেন আর কি। এবং এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে ওটা বাদ দিয়েও আর কি টিউমার আছে, ইনফ্লামেটরি কন্ডিশন আছে, ভাস্কুলার কন্ডিশন, স্পাইনাল কর্ড ইনজুরি আছে, নিউরোজেন ইত্যাদি ব্যাপার স্যাপার। আমরা যদি একটুখানি এইটি যদি বুঝতেই হয় তাহলে আমাদের মনে আছে, কিন্তু ব্লাডার ইনারভেশন এবং মিক্সচুরেশন রিফ্লেক্স একটুখানি স্মরণ করে না নিলে বলা যাবে না। There are 3 nerves that you need to remember: the pelvic nerves, the hypogastric nerve, and the pudendal nerve. The pelvic nerves have sensory fibers and parasympathetic fibers. The sensory fibers pick up stretch from the stretch receptors on the bladder valves. The parasympathetic nerves from the sacral spinal cord, that's S2, 3, and 4, they act via acetylcholine on the M3 receptors. That causes contraction of the detrusor and relaxation of the internal sphincter. So the parasympathetic system causes emptying of the bladder. It is very, very important. The sympathetic fibers go via the hypogastric plexus from L2 on the spinal cord, and they act on the beta 3 receptors on the detrusor muscle. So it relaxes the detrusor muscle, and the effect that they have on the alpha 1 receptors of the sphincter causes contraction. So it's opposite to the action of the parasympathetic fibers, and sympathetic fibers are responsible for storage. So S for S is a quick way to remember it. So the urine reaches the bladder from the calyces and the kidney by the ureter. The urine stretches the calyces, and that produces peristalsis. The ureter passes obliquely through the detrusor muscle. During peristalsis, the pressure in the ureter is high, so that keeps that portion open, ensuring flow into the bladder. When the bladder fills and the pressure in the bladder rises, the detrusor muscle compresses that portion of the ureter to stop backflow. So now we get to the micturition reflex. So the bladder fills, the bladder stretches. The stretch receptors detect it, particularly at the posterior urethra. The sensory signals go to the sacral spinal cord, back through the parasympathetic fibers, causing contraction of the detrusor and relaxation of the internal sphincter. But the bladder is only partially filled, so the contractions will stop after a while, the detrusor relaxes, and the pressure goes back down to baseline. As the bladder keeps filling, the reflexes get more frequent and more powerful. This is a self-regenerative reflex. Stretch, contract, repeat. After a while, the reflex fatigues. Regeneration stops and the bladder relaxes. Once the micturition reflex gets strong enough, it causes another reflex through the pudendal nerve, inhibiting the external sphincter to relax it, followed by emptying of the bladder. So this entire reflex is an autonomic spinal cord reflex, but it's under the influence of higher centers, the pons and suprapontine centers. The pontine micturition center, the PMC, by default, it tries to trigger the voiding reflex. The cortex has an inhibitory influence on the PMC until the situation is appropriate. So for voluntary micturition, the brain releases its inhibitory effect on the pons. There's contraction of the abdominal muscle, which causes the bladder pressure to rise. The urine enters the posterior urethra under pressure. The stretch receptors get stimulated, followed by the reflex, resulting in the contraction of the detrusor, relaxation of the internal sphincter, and simultaneous relaxation of the external sphincter, causing emptying. Lastly, let's just look at a few things that could go wrong.
So let's look at three situations: damage to the sensory nerves, damage to the spinal cord above the sacral cord, and damage to the brain above the pons. An atonic bladder is when the sensory nerves are damaged. So if the nerves are damaged, the stretch can't be detected, so the reflex can't be triggered. The bladder will then fill to capacity and then overflow. That's overflow incontinence. An automatic bladder results from damage to the spinal cord above the sacral cord. The sacral cord is intact, so the reflex is intact. In the initial spinal shock phase, the reflex is suppressed because of the sudden loss of influence from the higher centers. But when it recovers, the reflex can be exaggerated. So there's a spastic overactive bladder which empties too frequently. But if both the detrusor and the external sphincter are spastic at the same time, then it's called detrusor sphincter dyssynergia. Normally, one must contract while the other relaxes. Here, despite a desire to void, only a small amount of urine dribbles out. If there's a brain lesion above the pons, causing loss of inhibitory control over the pons, the bladder will empty too quickly and too often, even with small volumes of urine. হ্যাঁ, আমরা এই যে এই জটিল মানে এটা কিন্তু ওরাও কিন্তু বলে দিছে যে ইউরিনারি রিফ্লেক্স ইজ এ ভেরি কমপ্লিকেটেড থিং। আমরা এত কিছু মনে রাখবো না, আমরা মনে রাখবো যে আমাদের জিনিস হচ্ছে একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে পোনস, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বের হচ্ছে এই সেই তিনটে নার্ভ। তার এই স্পাইনাল কর্টেক্স, এই কর্টেক্স পোনসে ইনজুরি হয় না, লিশন হবে কর্টেক্সে। তার মানে সুপ্রাপন্টাইন, মানে এই যে এই জায়গায় একটা গন্ডগোল হতে পারে, এই জায়গায় একটা গন্ডগোল হতে পারে, আরেকটা গন্ডগোল হতে পারে এই নার্ভে। এই নার্ভের ভিতরে একটা আছে মোটর and একটা আছে ওই যে টার্মিনোলজি গুলো, এগুলো একটু পুরনো, অটোনমিক, অটোমেটিক, এগুলো বইতে আর নাই প্রায়। তাহলে আমরা খালি মনে রাখবো যে এই জায়গায়, এই জায়গায় এবং এই নার্ভে এখানে লিশন হতে পারে। এক, দুই নাম্বার হলো যে আমরা ড্রাগ যেহেতু ব্যবহার করতেই হবে, আমরা খেলা করব সিম্প্যাথেটিক রিলেটেড ড্রাগ। সিম্প্যাথেটিক ইজ রিলেটেড টু দি স্টোরেজ প্রবলেম, মানে এসএস। প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে ভয়েডিং। সোজা কথা হইতেছে আমরা ইউরিনারি ব্লাডার মানে হচ্ছে ইট ইজ দি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। কিডনি আমরা বাদ দিয়ে চলে আসছি। তাহলে এই খেলাটা যদি আমরা বুঝতে চাই বা মনে রাখতে চাই, তাহলে মাত্র 2-3টা কথা মনে রাখলেই হবে। যে কর্টেক্স একটা গন্ডগোল হতে পারে, যেমন ব্রেন ইনজুরি, এই পেশেন্টগুলোর একটা ব্লাডারে গন্ডগোল হতে পারে। কেন? কর্টেক্সের একটা মূল ফাংশনটা হইতেছে পোন্টাইন যে মিক্সুরেশন সেন্টার আছে ওকে ইনহিবিট করা। করলে কি হয় তা আমরা একটু পরে আসতেছি। তাকে কিভাবে ঠেকানো যাবে এইটুকু না বুঝে নিলে বা মনে করতে না পারলে আমরা ড্রাগ সম্পর্কে ব্যবহার করতে পারবো না। 2 নাম্বার হলো স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইনাল কর্ড ইনজুরি, টিউমার, ট্রমা, ডিস্ক, এই যে কোনো ব্যাপারেই ওখানে আমাদের স্পাইনাল যে কর্টিক্যাল স্পান্ডিয়াস তা নিয়ে গন্ডগোল হতে পারে। এবং এর বাইরে ভেরি ভেরি রেয়ার সেগুলো হইতেছে আইতে মোটর অর দি সেন্সরি, এবং এর মূল কারণ হইতেছে নিউরোপ্যাথি, ডায়াবেটিস মেলিটাস আছে, মোটর নিউরন ডিজিজ আছে, ইত্যাদি 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 ব্যাপার স্যাপার। এবং এই জায়গাগুলোকে খেলাধুলো করার জন্য এই চার্টটা আমরা পরে আবার থেকে, মানে নার্ভাস সিস্টেম একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আমরা আগেই বলেছি ইট ডিলস উইথ দ্য স্টোরেজ। প্যারাসিম্প্যাথেটিক ডিলস উইথ দি ভয়েডিং। তার মানে হইতেছে লুটস দুই রকমের, একটা হচ্ছে ভয়েডিং লুটস, একটা হচ্ছে লুটস, যেটা আমরা আগেই জেনে গেছি এবং আমরা একটু পরে আবারও জানবো আর কি। এবং এইগুলোর উপরে খেলাধুলো করার জন্য আমরা সহজ ব্যাপার হলো এই এখনকার যে টার্মিনোলজি সেটা হচ্ছে NLUTD। এটা হচ্ছে ইট ইজ নাথিং বাট the bladder and or urethral sphincter disorder that results from neurological lesion। এবং এই নিউরোলজিক্যাল লিশন গুলো হলে অন্য কিছু হবে না, লুটস হবে আর কি। কি লুটস হবে? স্টোরেজ লুট, মানে হয় পেশাব ধরে রাখতে সমস্যা হবে বা জমা করতে সমস্যা হবে বা জমা করতে পারবে না, অথবা পেশাব বাইর করে দিতে সমস্যা হবে।
তারই নাম হইতেছে স্টোরেজ লুটস, একটা হচ্ছে ভয়েডিং লুটস। নিউরোলজিক লিশনকে আমরা আগেই বলেছি যে 3 ভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ দ্য সুপ্রাপন্টাইন, মানে এইখানে কোনসে লিশন হলে তো পেশেন্ট থাকবে না আর কি। সো কর্টেক্সে যদি লিশন হয় তাহলে আমরা আগেই বলেছি যে কর্টেক্সের মূল ফাংশনটা হলো ওকে ইনহেবিট করে। সো পেশেন্ট উইল কাম টু অ্যাজ এ প্রিডোমিনেন্টলি স্টোরেজ প্রবলেম। এবং আমরা আমরা যদি খেয়াল করে দেখি যে এর মূল কারণটাই হচ্ছে ব্রেনের অন্য সেন্টারগুলোকে থামিয়ে দেওয়া, এবং সে আমাদের কাছে নিয়ে আসবে স্টোরেজ প্রবলেম নিয়ে। এবং এর মূল কারণ হচ্ছে সিবিডি অর সিবিএ, ব্রেন ইনজুরি অ্যান্ড পারকিনসনস। আমরা যদি ক্লিনিক্যালি যদি দেখতে চাই তাহলে দুটো কম্পোনেন্ট, ওয়ান ইজ দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড স্ফিংক্টার। এটা কিন্তু অফিসিয়াল ফিগার এটা আর কি। তাহলে এই ব্লাডারটা উইল বি ওভার অ্যাক্টিভ। এই ব্লাডার যখন ওভার অ্যাক্টিভ হবে তাকে ঠেকানোর জন্য আমরা কোন ড্রাগ ব্যবহার করব এইটুকু না জানি, আসলে ওখানে প্রবলেম হবে। আমরা যদি তার কাছে জানতে চাই যে আপনার কি প্রবলেম হয়, ও বলবে যে স্যার আমার তো ওই স্ট্রোক হয়েছিল, ওই স্ট্রোক করার পরে আমি ওই পেশাব ধরে রাখতে পারতেছি না। আল্ট্রাসাউন্ড যদি করা হয় তাহলে আমাদের ওখানে পিভিআর থাকবে না, কারণ ওখানে তো প্রবলেমটা হচ্ছে যে সে ওখানে ধরে রাখতে পারতেছে না ডিউ টু ওভার অ্যাক্টিভ ব্লাডার। ব্লাডার আনডিউলি কন্ট্রাক্ট করে যাচ্ছে, মানে যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কর্টেক্স থেকে ইনহিবিট করার কথা ছিল, কর্টেক্স থেকে ইনহিবিশন করার ফলেই সাফিসিয়েন্ট পরিমাণে পেশাব ব্লাডারে জমা না হওয়া পর্যন্ত মিক্সুরেশন রিফ্লেক্স আসে না। পরিষ্কার এটা আর কি। ওই জন্যই আমরা মানে হলো আমরা যে এখনে বসে আছি আমাদের মিক্সুরেশন রিফ্লেক্স আসতেছে না এই কারণে যে কর্টেক্স ইজ সেন্ডিং ইনহিবিটরি ইম্পালস টু দ্য বোনস। পরিষ্কার। আমরা যদি একে যদি আল্ট্রাসাউন্ড করি, ও বলবে যে স্যার আমার তো ওইটা হওয়ার পরে পেশাব ধরে রাখতে প্রবলেম হচ্ছে এবং ঘন ঘন বাপ ব্যাপার ইয়ে হয়েছে। আল্ট্রাসাউন্ড যদি আমরা করি তাহলে দেখা যাবে যে ওখানে পিভিআর নাই। এবং আমাদের ইউরোডাইনামিক্স যদি করি বলে দেবেন উনি দ্যাট ইজ ডিট্রুসের ওভার অ্যাক্টিভিটি। সেকেন্ড টাইপটা হচ্ছে স্পাইনাল কর্ড, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং। কারণটা কি? এখানে হইতেছে বোথ স্টোরেজ প্রবলেম অ্যান্ড ভয়েডিং। কারণটা কি? এই জায়গায় তো হচ্ছে আমাদের ফাইনাল মিক্সুরেশন সেন্টারটা আর কি। এবং এটাতে যে প্রবলেমটা হবে এই, যেহেতু দুটো প্রবলেম একসাথে আছে, ফলে দি ইন্ট্রাভেসিকুলার প্রেশার উইল বি হাই, that high pressure will reflexly cause the impairment of the renal function. তার মানে হলো যদি আমাদেরকে যদি এইরকম বলা হয় যে সবচেয়ে খারাপ কোনটা, তাহলে এটা হচ্ছে স্পাইনাল টাইপ। এবং তার কারণ হচ্ছে কর্ড ইনজুরি, মায়োলাইটিস। আমরা যদি ওই জানতে চাই তাহলে ও বলবে যে স্যার আমার তো পেশাবের বেগ আসে কিন্তু আমার কিন্তু পেশাব হয় না স্যার। পেশাব আমার করতে ইচ্ছা হচ্ছে, চাপ আছে, কিন্তু আমি পেশাব করতে পারতেছি। আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফি যদি করি, ইন দ্যাট কেসেস দি পিভিআর উইল বি হাই। এবং যদি আমরা ইউরোডাইনামিক্স যদি করি আমরা, তাহলে ওরা বলবে সাইমালটেনিয়াসলি দ্যাট ইজ ডিফিউজার ওভার অ্যাক্টিভিটি এবং দ্যাট ইজ। তার মানে হলো এই জায়গায় আমি যে ড্রাগটা ব্যবহার করব সেই ড্রাগটার কাজ হবে ব্লাডারকে প্যারালাইজ করে রাখা, প্যারালাইজ না আর কি, মানে ওর ওভার অ্যাক্টিভিটিটাকে কমিয়ে রাখা। আর এই জায়গায় দিতে হবে যে দুইটা একসাথে। কারণটা হলো যে ওখানে জমতে চাচ্ছে, জমতে পারতেছে কিন্তু বাইরেতে পারতেছে। সো ড্রাগের বেলায় আমার ওখানে পার্থক্য। এবং থার্ড টাইপটা হইতেছে ইট ইজ এ স্যাক্রাল টাইপ, এবং ইট ইজ দ্য মোস্ট সেফ। মানে যদি হয় আর কি, তাহলে ওর প্রবলেমটা হবে ইউজুয়ালি ভয়েডিং সিমটমস। আমরা যদি একটুখানি যদি আগায়ে যাই যে এই নমেনক্লেচার গুলো চেঞ্জ হয়েছে, তার মানে এই নামগুলো আর এখন নেই। এখন নাম হইতেছে নিউরোজেনিক ডিট্রুসার ওভার অ্যাক্টিভ ব্লাডার, নিউরোজেনিক ডিট্রুসার ওভার অ্যাক্টিভিটি উইথ
ডেট্রুসার স্পিংটার ডিসসিনার্জিয়া, মানে ওরা রিপোর্টটা কিন্তু আর এইভাবে দিবে না, এই জন্যই এটা জানার দরকার, বইতে যদিও নাই। এটা ডেট্রুসার এয়ার রিফ্লেক্সিয়া আর কি। এইখানে লিশনটা হইতেছে কর্টেক্সে, এখানে হইতেছে T6 এর উপরে, এখানে হইতেছে স্পাইনাল কর্ডে, এবং এখানে হইতেছে ওই যে এক সময় আমরা পড়তাম যে অ্যাটনিক, এই অ্যাটনিকটাই হচ্ছে এই আর কি। যদি সেন্সরি নার্ভে যদি ইনভলভ হয় তাহলে এর নাম হইতেছে সেন্সরি প্যারালাইটিক ব্লাডার, মোটর বা প্যারালাইসিস। তার মানে হলো নতুন নোমেনক্লেচারে অটোমেটিক ব্লাডার, অটোনোমাস ব্লাডার এবং অ্যাটমিক ব্লাডারটা নাই। আমি কি মেসেজটা ক্লিয়ার করতে পারছি? এবং এটা না থাকার যুক্তিযুক্ত কারণ হইতেছে এই নতুন নামগুলো দিলে ওই একই জিনিসই আর কি, দিলে চিকিৎসায় সুবিধা হবে, এর কারণগুলো আবার ভাগ করে দেয়া হয়েছে। এখন যদি দেখতে চাই যে আমরা একটা NLUDT চিকিৎসার উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো অবস্থাতেই আমরা ব্লাডের প্রেসার বাড়তে দেওয়া যাবে না। তার মানে হইতেছে we have to preserve the renal function by ensuring low or normal storage এবং voiding function। 2 নাম্বার হইতেছে যদি সম্ভব হয়, তা কেন যদি সম্ভব হয়, আমি যখন চিকিৎসাতে চলে যাব তখন চলে আসবে ডক্টরটা কেন যে আমরা এখানে কন্টিনেন্সটা চাইবো এবং কোনো অবস্থাতেই যেন ইউটিআই না হয়। তার মানে একটা হইতেছে ব্লাডের প্রেসার যেন না বাড়ানো, আরেকটা হইতেছে কন্টিনেন্স যদি সম্ভব হয় তাহলে অ্যাচিভ করা, 3 নাম্বার হইতেছে ইউটিআই না হয়। আমি আরেকটু আগাই যে আমরা ইয়ে করি। এখন এই গাইডলাইনটা হচ্ছে একদম 23 সাল। কারণটা হইতেছে এই যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই NLUTDর যে সার্জারি এগুলো সাকসেসফুল হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। 2 নাম্বার হইতেছে যে ড্রাগ গুলো দেওয়া হয়, আমরা মিষ্টি মিষ্টি কথা বলতেছি কিন্তু খুব একটা ভালো কাজ করে না, সেই জন্য গাইডলাইনটা হচ্ছে এই। 1 নাম্বার হচ্ছে ফর অল পেশেন্টের জন্য লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এবং এর ভিতরে কি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যে সার্টেন ফুড যেমন অ্যালকোহল, কফি, সোডা এগুলো না খাওয়া, যাদের ডায়াবেটিস আছে তাদেরকে স্ট্রিক্ট ডায়াবেটিস কন্ট্রোল করা, এবং ক্লিন ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন, মানে এই সমস্ত পেশেন্টকে এটা একটা কোর্স আছে, ওই কোর্স করায় তাদেরকে শিখিয়ে দিতে হবে, তা নাহলে ও গন্ডগোল করে ফেলে দেবে। তার মানে হলো নিউরোজেনিক ব্লাডার সে যে লেভেলেরই হোক না কেন, তাকে আলটিমেটলি এই স্টেজে যাইতে হতে পারে আর কি। সো ইচ অ্যান্ড এভরি পেশেন্ট মাস্ট বি ট্রেন্ড ফর দি সেলফ এবং সেফ ক্যাথেটারাইজেশন। 2 নাম্বার হইতেছে যে তাকে বলে দিতে হবে যে এমন একটা পর্যায়ে চলে আসবে যেখানে আপনাকে হয়তো কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশনের প্রয়োজন হতে পারে। এখন আমরা ড্রাগ, খুব সহজ ব্যাপার, আমরা যেহেতু ওইখানে এগুলো শিখে গেছি যে আমাদের সুপ্রাপন্টাইন, স্পাইনাল এন্ড পেরিফেরাল নিয়ে মাথা কামাই কোনো লাভ নেই আর কি। সুপ্রাপন্টাইন মানে হচ্ছে কর্টেক্সে, এবং কর্টেক্সে আমাদের মূল জিনিসটাই হইতেছে যে ওখানে ব্লাডের ইনহিবিটরি ইম্পালসটা নাই, ফলে আমরা তাকে করব কি, এইখানে আমাদের ফাংশনটা থাকবে ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি, ডেট্রুসার মাসলটাকে রিল্যাক্স করে দেওয়া। এটাকে আমরা 2টো ড্রাগ দিয়ে করতে পারি, তার একটা হচ্ছে অ্যান্টিমাসকারেনিক ড্রাগ, আর রিসেন্টলি হইতেছে β3 রিসেপ্টর ব্লকার। আর যদি স্পাইনাল কর্ডে হয় তাহলে হইতেছে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যান্টিমাসকারেনিক ক্লাস আলফা 1 ব্লকার। কেন এই চার্টটা যদি আমরা এখানে দেখি তাহলে এখানে বোঝা যাবে। তার মানে হচ্ছে যদি এইটি দিয়ে কাজ না হয় দেন উই ক্যান গো, যদি এটাকে আমাদের প্রয়োজন হয় তাহলে উই ক্যান গো ফর botulinum toxin injection to the bladder, particularly majority of the ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের মূল জিনিসটা হইতেছে কিন্তু বেসিক জিনিসটা হইতেছে ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি, ডেট্রুসার ফাংশন করতেছে বেশি, এবং সেক্ষেত্রে আমরা তাকে ওখানে টেম্পোরারিলি অ্যানালাইজ করে দিতে পারি। এবং
যদি প্রয়োজন হয় তাহলে এই সার্জারিগুলো, এই যে সমস্ত ড্রাগগুলোর কথা মনে করতেছি, এই সার্জারিগুলো করা যায়। এবং এখানে একটা লেভেলের কথাই বলা হয়েছে এই জন্যে যে সুপ্রাপন্টাইনে অত বেশি প্রবলেম হয় না, এবং স্পাইনাল কর্ডের নিচে যেটা আর কি, তার আমাদের মূল মাথা ব্যথার কারণ হইতেছে স্পাইনাল lesion. As we explained that in that cases, the patient will suffer both from the overactive bladder as well as the overactive sphincter, এবং সেখানে গাইডলাইনটা হচ্ছে এই, মানে এইটুকু জানা লাগবে কিনা তা আমি জানি না, কিন্তু একটা পেশেন্টে যদি এই ধরনের একটা সিনারিও দিয়ে দেয় যে তা ওখানে স্পাইনাল কর্ড ইনজুরি আছে, অন্য ম্যানেজমেন্টের সাথে যদি বলে দেয় যে হি ইজ হ্যাভিং দি প্রবলেমস ইন এক্সুরেশন, কি কি স্টেপে তুমি ওখানে ইয়ে করতে পারবা, যেহেতু এই সার্জারি গুলো খুব একটা কার্যকরী হয় না সেই জন্য ওই পেশেন্টের ওই কনজারভেটিভ ম্যানেজমেন্ট গুলোর জন্য জেনারেল সার্জন ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন। এখন মারগুসা জয়েন করেন, তারপরে প্রফেসর ইব্রাহিম করেন, বা আর কিছুর সাথে যোগ করা লাগবে কিনা। এটা কঠিন অবস্থা। না কঠিন না স্যার, আমি সম্পূর্ণ পড়ে ফেলার পরে আমার কাছে কঠিন মনে হয়েছিল, কিন্তু পরে দেখালাম যে না, ব্যাপারটা একটুখানি বুঝে ফেলে দিলে স্যার খুব The bladder. মানে মানে একেবারেই কঠিন না, কারণ পেশেন্টটা আমার কাছে নিয়ে আসবে এইভাবে যে ওর এক সময় রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি এখানে সিনারিও দিতে পারতাম আর কি, যে এবং ওর ওই মোটামুটি প্যারালিসিস বা প্যারালাইসিস আছে, এবং সরাসরি বলে দেওয়া আছে যে ওই পেশেন্টের ইউরিনারি প্রবলেম হচ্ছে, এই পেশেন্টটাকে আমরা কিভাবে ইভালুয়েট করবো, একদম সহজ ব্যাপার স্যার, এবং ওকে আমরা কেমন করে ম্যানেজ করব। এই ম্যানেজমেন্টের ভিতরে স্যার মূল ম্যানেজমেন্টটাই হচ্ছে কিন্তু ক্যাথেটার ম্যানেজমেন্ট, এবং সেই ক্যাথেটার ম্যানেজমেন্টের ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ ক্যাথেটারাইজেশন। মানে ওকে ওইটা, মানে এই জিনিস ওখানে বলতেই হবে যে ওকে একটা ওয়ার্কশপ করে ওদেরকে শিখাই দিতে হবে, তা না হলে ও গন্ডগোল করে ফেলবে স্যার। এই জন্য মনে হলো যে ইট ইজ যে an important component of management as a general surgeon. তা তো বটেই। হ্যাঁ জি স্যার। ওটুকুর জন্য পাঠানো কিছু না, খালি একটা ইয়ে দিছে। হুম। কিন্তু মানে এক্সপেক্টেড কোনো ইয়ে কি আছে যে এগুলি পরে কোনোভাবে ইয়ে হয়ে যায়? ব্লাডার ট্রেনিংটাও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ স্যার, স্যার এই এখন কি সেটা ইয়ে করে? 2025 সালে জানুয়ারিতে একটা পাবলিকেশন আসছে যে ওই স্পাইনাল কর্ডের যে লিশন গুলো হচ্ছে, ওর ওই যে জিন দিয়ে ওইটা কন্ট্রোল, সেটা তারা বাইর করছে স্যার। তার আমি বলতে যাচ্ছিলাম না স্যার। এবং সেটা দিয়ে নাকি প্রমিসিং রেজাল্ট হবে তারা আশা করতেছে, কারণ এই ধরনের পেশেন্টের সংখ্যা অনেক, মানে আরটি এর একটা ভালো কম্পোনেন্ট, মানে এইটা কেন জেনারেল সার্জনের জন্য স্যার জরুরি, মানে আরটি এর একটা বড় কম্পোনেন্টও হচ্ছে মানে এই ব্লাডার প্রবলেম, এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে। এটা তো আগে তো বলতো যে এগুলি পার্মানেন্ট সেন্টেন্স হবে না, পরে বলে না এগুলি এনাফ এভিডেন্সেস আর দেয়ার, দে হ্যাভ গট দ্য ক্যাপাসিটি টু রিজেনারেট। হ্যাঁ 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 স্যার, এখনো ওটা নিয়ে কাজ করতেছে, ওরা প্রচুর কাজ হচ্ছে। করতে আছে এটা আরো বেশি, যে হ্যাঁ সেন্সরি গিয়ে আবার মোটরে লাগে, মোটর সেন্সরি লাগবে, এরকম হবে না। নিশ্চয়ই একটা জেনেটিক কন্ট্রোল আছে, যেটা আসুক আসবে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, এগুলি তো মনে রাখতে হবে আর কি। কিন্তু এটা প্রথম থেকে সবাই ভয় করে, কিন্তু ম্যানেজমেন্টে খুব সোজা। হ্যাঁ ম্যানেজমেন্ট খুব সোজা স্যার, মানে আমি পরে দেখলাম ম্যানেজমেন্ট খুব সোজা, মানে হচ্ছে ওই পেশেন্টটাকে ট্রেন করে দিতে হবে। ট্রেনিং দেওয়া, হ্যাঁ জি ব্লাডার ট্রেনিং দেওয়া, ক্যাথেটার দেওয়া, জি স্যার, জি এটা ট্রেনিং দেওয়া, মূল ম্যানেজমেন্ট হচ্ছে এটা। ইব্রাহিম। না না, চমৎকার টেবল, এবং এই টেবলটা মনে রাখলে ওরা ইভ্যালুয়েশনও করতে পারবে এবং চিকিৎসা দিতে পারবে, দুটোই দিতে পারবে। এবং শুরুতে আমার কাছে কঠিন মনে হচ্ছিল, কিন্তু এখন দেখছি যে আসলে এটা খুবই সোজা, একটু জাস্ট মাথা খাটানো জাস্ট ব্যাপারটা। থ্যাংক ইউ। এগুলো কিন্তু আমাদের যদিও মনে হচ্ছে খুব অ্যাডভান্সড জিনিস, কিন্তু এগুলো কিন্তু আমাদের লাগবে ডে টু ডে লাইফ। আমি ডিস্ট্রিক্টে যখন যাবো, একটা স্ট্রোকের পেশেন্ট আমার কাছে আসে এই ধরনের প্রবলেম নিয়ে, তখন তাকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিতে গেলে পরে অ্যাটলিস্ট এই কথাগুলো মাথায় থাকে, পরে ইভ্যালুয়েশন করতে সমস্যা সুবিধা হবে, একটা
একটা টেম্পোরারি চিকিৎসা তাকে দিতে পারবে, এবং মোস্টলি সে একটা ভালো একটা জায়গায় সে রেফারেন্স করতে পারবে। এটা তো তার জানা আসলে উচিত বলে মনে করি। থ্যাংক ইউ। মানে 2টা ড্রাগ মনে রাখলে হচ্ছে, আর খালি ক্যাথেটার। ক্যাথেটার কিন্তু নিজে দিতে পারলে এখানে কোনো লাভ নেই, মানে ওকে শিখাই দিতে হবে আর কি, তা বলেই ও বেঁচে যাবে আর কি। আর তারপরে যদি সার্জারি কখনো আসে ভালোভাবে, তাহলে তো আসবেই আর কি, কারণ এই সার্জারি গুলোর কোনোটাতেই মানে প্রমিজিং না আর কি। আচ্ছা, এইটা তো আমরা ওই দিন, ড্রাগ লিস্টে আরেকবার একটু দিন না স্যার, আগে হ্যাঁ drug ওরে list এটা এর আগে বেলিয়ান লাভে, বেলিয়ান লাভে স্যার, এরা বই করে না। আমি এই বুড়ো বয়সে পুরো বেলিয়ান লাভ বোধহয় 3বার পড়ছে 28। তোরা কি করস তুই? তোদের শখও লাগে না? আমি তো ওরা বাত্তিনিক পড়ে ফেলছি ওরা একবার SMS করে খালি। SMS। শর্ট ফর্ম। কি যে করে স্যার ওরা, আমি জানি না। ওই 28 এডিশনের বই বের হয়েছিল 24 সালের ডিসেম্বরে। ওই তখনই আমার মেয়েরে কিন্তু ও তো দেখলাম পড়ে ফেলে দিছে। আমি তো 3-4বার পড়ছি একে, এবং মানে আমার কাছে মনে হয়েছে যে বেলিয়ান লাভের মানে একটা মুক্তি দিছে, মানে আগে যে লেখা ছিল একটা ভয়াবহ ব্যাপার, মানে এই এডিশনটা একটা অনন্য এডিশন হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে আরো ভবিষ্যতে আরো ইমপ্রুভ করবে। এবং সে করেছে কি, সব থেকে যে যে জায়গায় ক্লামজি ছিল সেই জায়গাগুলোকে সে ক্লিয়ার করে দিছে একবারে পরিষ্কার। যেমন রেনাল টিউমার, ওটা আগেরটা পড়ে কিচ্ছু বোঝা যাবে না। প্যারোটিড টিউমার কিচ্ছু বোঝা যাবে না আর কি, বাট এইটা এখন নাও ইজ ক্লিয়ার। এবং এই চ্যাপ্টারটাও কিন্তু এই এটা একটা গল্পের মতো উচিত আর কি। ওটা স্যার interest কেন পায় না তা জানি না। আর ওরা কি করে, আমি যে কত কাজ করি, কত জায়গায় মানে কিছু যোগ করার আছে। আচ্ছা ইব্রাহিম, না না, সেদিন তো আলোচনা করা হয়েছিল, আসলে আমি ছিলাম ক্লাসে, কিন্তু ঠিকই আছে। ওই যে হঠাৎ কারণটা হলো যে এইটা যে হচ্ছে যে মানে অত্যন্ত না, যে জরুরি, যে আপনি অত্যন্ত বিলিয়ার ল্যাবের জরুরি। কথা বললেন না, এই বিলিয়ার ল্যাবের হ্যাঁ মধ্যেই কিন্তু হ্যাঁ এই হ্যাঁ কথাগুলো আছে, যে হঠাৎ কজন ফেল ক্যাথেটারাইজেশন যে আছে। বলছেন, হ্যাঁ এই যে হ্যাঁ সিক্সটি ওল্ড ম্যান, এই প্রথম যে কথাটা লেখা আছে ওখানে, যে ফেল টু অ্যাপ্রিসিয়েট দ্য কার্ভেচার অফ দ্য ইউরেথ্রা, তারপরে মেল ইউরেথ্রা যে একটু বাঁকা হয়ে থাকে, স্ট্রাকচার থাকে, এটাকে স্ট্রেট না করে যে ক্যাথেটার করা ডিফিকাল্ট, এটা ওদের প্রথমে মাথায় রাখতে হবে। এইটা আমি সেদিন অ্যাড করতে, মানে ওটা আছে বিলিয়ন ল্যাবে, আপনারাও বলেছিলেন, কিন্তু এই যে টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে এগুলো ওদের মাথায় রাখতে হবে। তার মানে এই এখানে এখানে জায়গায় এখানে এইগুলো ফেইল্ড মনে রাখতে ক্যাথেটারাইজেশনের হবে, মধ্যে তাই তো? প্রথম যে কথাটা আসবে, failure to appreciate the curvature of the urethra. This is number one. মেল পেশেন্ট, এটা তাহলে ফিমেল পেশেন্ট তো ইউরেথ্রা খুব শর্ট থাকে, ওয়াইড ক্যালিবার থাকে, এখানে কোনো সমস্যা হয় না, স্ট্রেট থাকে। কিন্তু মেল পেশেন্টের সমস্যা হলো মূলত হলো যে কার্ভেচারটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি না, যে কারণে আমরা যখন ক্যাথেটারাইজেশন যখন করি তখন পেনিসটাকে এমনভাবে হোল্ড করতে হবে যাতে করে আমার এই কার্ভেচারটা অলমোস্ট স্ট্রেট হয়ে আসে। দিস ওয়ান। নাম্বার টু, সেদিন হ্যাঁ আপনারা বলেছিলেন ক্যাথেটার সাইজের কথা বেশি কথা বলে দিয়েছি, যে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাথেটার সাইজ ইজ ইম্পর্টেন্ট অলসো। যে একটা 12 বছর ছেলে কিন্তু আমি 18 সাইজের ক্যাথেটার দিই, ওই ক্যাথেটার কখনোই ঢুকবে না, এটা আমাকে মাথায় রাখতে হবে। তারপরে ফেল টু লুব্রিকেট দ্য ক্যাথেটার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউরেথ্রা। আমরা কিন্তু ক্যাথেটারকে লুব্রিকেট করি, কিন্তু ইউরেথ্রার ভিতরে যেহেতু আমাদের লুব্রিকেন্ট দিতে হবে, এটা অনেকেই ভুলে যাই আমরা। এই জিনিসটা এটা মাথায় আমাদের রাখতে হবে, যে lubrication of both the catheter as well as the urethra. urethra catheterization করতে হবে, ওটা দুটো কাজ করবে, সে ওখানে লোকাল অ্যানেস্থেসিয়া তৈরি করবে, এবং তাতে করে পেশেন্ট রিল্যাক্সড হবে, এবং আমাকে ওই ক্যাথেটারে ইনসার্ট করতে ইজি হবে। আর তারপরে যেগুলো আপনি বলেছেন, যে যে অ্যাডিশনাল প্যাথোলজি যেগুলো আছে, যে প্রস্টেট বড় হতে পারে, স্ট্রিকচারটা থাকতে পারে, অন্য কোনো প্যাথোলজি থাকতে পারে, এগুলো আমাদের আসবে। তো ওই যে কথাগুলো আসবে, যে ফেল টু অ্যাপ্রিশিয়েট দ্য কার্ভেচার অফ দ্য ইউরেথ্রা, টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ দ্য ক্যাথেটার, adequate lubrication to relax the patient, and to carry out the procedure in a private place, একটা ক্রাউডেড প্লেসে করলে সে এটা করতে পারবে না, সে বেশি অ্যালাউ করবে না তাকে। এই জিনিস যদি চলে আসে, তাহলে পরে আমরা এখানে আনসারটা চলে আসে। এই কিন্তু বেরিয়াল লাভাই কিন্তু আছে, এগুলো আমি কিন্তু বাইরে বানানোর কোনো কথা বলছি না, শুরু বলেছে এই হ্যাঁ জিনিসগুলো। ঠিক আছে, এইটুকুই আর কি, আর ঠিক। কিছু না।
আমি ওগুলো অ্যাড আর করবো। ওই যে শুধু বললেন না যে আমাদের জেনারেল সার্জনদের জন্য আসলে আচ্ছা, আমাদের কতটুকু জানা দরকার আছে, স্যার সেদিন সবই বলেছেন। আমি তো সেদিন শুরু থেকে ছিলাম, আমি স্যারের কথা শুনেছি, আপনার কথা শুনেছি, স্যার সবই কভার করে দিয়েছেন। তা আমি ওই জন্য আমি একটা সামারি করেছি যে অ্যাকচুয়ালি যদি ইউরোলজি পড়তে যাই আমরা, তা আমরা যদি TIN এই তিনটা কথা মনে রাখি। টি মানে ট্রমা, এই ট্রমা কিডনি ট্রমা হতে পারে, ইউরেটারি ট্রমা, ব্লাডারের ট্রমা, ইউরেথ্রাল ট্রমা আর পেনিসের ট্রমা। এই পাঁচটা অর্গান ট্রমাটা আমাদের জেনারেলদের কিন্তু ম্যানেজ হয়। এলে একটা করতেই হবে। ইনফেকশন রাইট, যদি আমরা রাইট, আসি, রাইট। ইনফেকশনের ভিতরে স্টোন ডিজিজ আমাদের আসবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সাথে টিউবারকুলোসিস, রেনাল টিউবারকুলোসিস কনফিউশন হয় অনেক রোগেরই, এটা আমাদের মনে রাখতে হবে ইনফেকশনের ভিতরে। আর যেমন নিওপ্লাজম যদি আমরা চিন্তা করি, আপনার সাথে ডিটেলস ডিসকাশন আমাদের হয়েছে, কিডনিতে আছে দুইখানে আমার ক্যান্সার, একটা রেনাল সেল কার্সিনোমা আর একটা ট্রাইজেশন সেল কার্সিনোমা, এটা ইউরেটার ব্লাডারও হয়, এটা প্রস্টেট ক্যান্সার, ব্লাডার টিউমার, তার সাথে টেস্টিকুলার টিউমার। এই যদি কেউ পড়ে, তা আমার তো মনে হয় না যে তাকে ইউরোলজি হওয়া দরকার আছে। জেনারেল সার্জনরাই এইসব কেসগুলো তারা ম্যানেজ করতে পারবে। এইটা ঠিক। আমি ওদেরকে সেদিন সামারাইজ করে বলতে চেয়েছিলাম যে ওদের যে কতটুকু তারা পড়বে আসলে। এইভাবে যদি তারা পড়ে, আমার মনে হয় যে as a general surgeon they will be able to manage the urological cases that usually were addressed in the district hospital or in the OB-GYN level. এইটুকুই আমার বলার ছিল আর কি। আর তাছাড়া সেদিন হেভি ডিসকাশন হয়েছে, জি। ভেরি গুড ডিসকাশন, সবই কভার হয়েছে। থ্যাংক ইউ। না, আরো আছে ওখানে। আচ্ছা, ব্লাডার ট্রমা সম্পর্কে আমরা আগের দিন যেটা আমরা বলেছিলাম আর্ট্রোজেনিক, বাট এইখানে আর সামান্য একটু কথা হচ্ছে যে ব্লাডার ট্রমাকে ওখানে বলে দিচ্ছে যে ব্লাডার ট্রমাতে আমাদেরকে সবসময় সাসপেক্ট করতে হবে, মানে যে কোনো লোয়ার অ্যাবডোমিনাল ট্রমা, পার্টিকুলারলি যদি ওখানে যদি পেলভিক ফ্র্যাকচার থাকে, এবং আমরা ওখানে সবাই জানি যেটা বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল, একটা হচ্ছে এক্সট্রাপেরিটোনিয়াল। এটা আমার কাছে মনে হচ্ছে যে বই থেকে পড়লেই মোটামুটি চলবে। আর এটা তো আমরা ওখানে একদিন আগে, মানে হচ্ছে গত মাসেই ডিটেলস এই কথাবার্তাটা হচ্ছে, আমরা একটু আগায় চলে যাই আর কি, কারণ আমাদের আরো একটু জিনিস আছে, আমরা এটা আসছি আর কি। এটা নিয়ে, আচ্ছা এইটে নিয়ে ওই দিন আমরা কথা বলেছিলাম। ইব্রাহিমের বোধহয় একটু, মানে এখান দিয়ে আর কিছু বলার আছে কিনা, যা আমার না কাছে। না, আমি এখানে তেমন কিছু বলতে চাচ্ছিলাম না। একটা কোশ্চেন ওদের কাছে মাঝে মাঝে আসে যে, ফর এক্সাম্পল অপারেশন করার পরে তার অ্যাকিউট পিরিয়ড তার হয়েছে, তো বুঝবে কি করে, তাকে ম্যানেজ করবে কেমন করে। এটা কিন্তু এমবিবিএস লেভেলে আমরা পড়েছি। আমি রাইট, রাইট। এখানে বুঝবিএস লেভেলে আমি ক্লাসে যখন ওদেরকে প্রশ্নগুলো করি, তখন দেখা যায় যে আমার এবং 70 থেকে 80% স্টুডেন্ট তারা আনসার করতে পারে না বা চায় না। আমি জানি না এটা তারা জানে না নাকি লজ্জায় তারা বলে না, কিন্তু এটা পোস্ট অপারেটিভ অ্যাকিউট ইউরিন কেন হলো এবং তাকে কিভাবে রিলিভ করতে খুবই হবে, এই জরুরি। হ্যাঁ, রাইট, 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 রাইট। সেদিন আমি বলতে পারি নাই, কিন্তু আমার মনে হয় যে ওরা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছে এগুলো। হ্যাঁ, এটি। না, এটা আমিও নোট করে নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, কারণ ফর এক্সাম্পল একটা রোগীর হেপাটাইটিস করা হয়েছে, তার একটা অ্যানাল প্যাক দেওয়া আছে, ও তার পেশাব করতে পারছে না। এখন ওইটা সে বুঝে কিনা যে ওই যে অ্যানাল প্যাকটা তার দেওয়া আছে, অ্যানাল হ্যাঁ, প্যাকে হ্যাঁ, স্পাজম তার হচ্ছে, স্ফিংটার পেশাব করতে সে পারছে না, এবং অ্যানাল প্যাক শরীর না দেওয়া পর্যন্ত পেশাব কখনোই করবে না, এইটা তার মাথায় আসে কিনা। কারণ রিসেন্টলি আমি এরকম 2-3টা প্রবলেম ফেস করেছি আমি। হয়তো কেউ একটা অ্যানাল প্যাক দিয়ে রেখেছে, এখন তো আমরা অ্যানাল প্যাক সাধারণত দিই না। একটা সময় দেখা যেত আমরা হেপাটাইটিস করলে মোটা মোটা প্যাক তারা দিয়ে রাখতে হবে সেই পায়খানা রাস্তার ভেতরে। রুগী তো 24 ঘন্টা ধরে পেশাব করতে পারে না, সেই প্যাক না করা পর্যন্ত এমনও হয়েছে, দেখছি যে প্যাকটাকে সেলাই করে বলতে দেওয়া হয়েছে, এই প্যাক যেন বেরোতে না পারে। তো এই শীর্ষ থেকে তো আমরা বেরোয় আসছি, কিন্তু এই শুধু রিটেনশন শুধু প্যাকের কারণে না, আরো অনেক কারণেই হয়। তো এইটাকে তার ইভ্যালুয়েশন তার করতে পারে কিনা এবং তার এটা ম্যানেজ করতে পারে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। এইটা। রাইট। পিএইচপি থেকে আমরা কথা বলছিলাম, এখানে আর কি কিছু পিএইচপি নিয়ে কিন্তু এইগুলো কিন্তু কোশ্চেন আসছে, এই যে তো এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয়েছে ওই দিন। আর কিছু কি বলার প্রয়োজন আছে না, কিনা? ওখানে যে বলেছিলেন যে কনস্ট্রাকটিভ গ্রুপের ইনকন্টিনেন্সটা ঠিকই আছে। ওই যে ওখানে আপনি বলেছিলেন যে হ্যাঁ, ডিসিশন এই যে এটা এটা করা যাবে না। রাইট। আর ওই যে কিছু আছে, টেকনিক্যাল কিছু ইস্যু ওখানে আছে, যেমন কি ধরনের ফ্লুইডটা আমরা ইউজ করবো, যে ধরনের ফ্লুইডটা ইউজ করলে কারেন্টের ডিসিপেশন হবে, এই কারেন্টের কারণে কিন্তু ভেরিয়েবলের নিচে স্পিনটা একটু ড্যামেজ আমাদের হয়, এটা একটু মনে রাখতে হবে। তারপর যে ব্লাডার নাকি যে ইনসিশন কতটুকু দিব, দ্যাট ইজ একটা অ্যানাদার ইস্যু, ওখানে কিন্তু একটা ইম্পর্টেন্সের ব্যাপার আছে। আর ওই যে ডায়াথেমিক কারেন্টটা কোন ধরনের আমরা ডায়াথেমি ইউজ করবো, এটা কি কাটিং নাকি আপনার কোয়াগুলেশন, অথবা এটা কি ইউনিপোলার না বাইপোলার, ওই জিনিসগুলো এখানে একটু অ্যাড করলে বলতে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটুকু অ্যাড। রাইট, আমি এটা একটু
দেখিনি লাইকলি কজ পেরসিস্টেন্ট প্রিভেন্টের ভিতরে, হ্যাঁ এটা ভালো কথা। ইউজ অফ, আমিও পরে ভুলে যাব, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ভেসেল সিলার। আচ্ছা, এরপরে আমরা তাহলে আরেকটু আগাই, যা আমাদের গেল ওটা নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। এটা নিয়েও কিন্তু কথা হয়েছিল আর কি। 70 years old circumstance, এটা গতবারই আসছে এই যে এই কোশ্চেনটা আর কি। 70 years old uncircumcised male developed edematous solo and glands penis following urinary catheterization to relieve acute retention to PEP diploma proper skin। তার মানে এটা ছিল প্যারাফিমোসিস। আর কিছু কি এটা এখানে ঠিক যোগ আছে, করা আছে? সবই ওটা অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল। 25 সালে আরেকটা কোশ্চেন আসছিল যে মাদার, ওই যে ওই বাচ্চার, মানে এখানে কি আর কিছু যোগ করার আছে? কথাবার্তা বলা হয়েছিল ওই দিন অবশ্যই এটা নিয়ে। আপনি সবই বলেছিলেন, এখানে সবই বলা হয়েছিল। ওই যে পোস্টেরিয়র ভালভটার একটা চিকিৎসা যে আমরা করি ওটা বলতে হয় ফালগারেশন, এই কথা ফালগুরেশন বলতে হবে। আচ্ছা আচ্ছা, ফালগারেশন। ঠিক আছে। স্কোপিক ফালগুরেশন, হ্যাঁ ঠিক আছে, এটা ফালগুরেশন। পরে কথা বলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো ইউরেথ্রাল ট্রমা। আচ্ছা, ইউরেথ্রাল ট্রমা আমরা এইটা কিন্তু আসে নাই আর কি, মানে আমি বানিয়েছি এরকম আর কি, যে a 24 years old man presented to a district hospital with inability to pass urine and blood, মানে এই ধরনের আসবে ওখানে, and blood discharge from urethral meatus after falling astride on a boat নৌকার গলুইয়ের উপরে, and his consciousness was clear, মানে মাথা ইনজুরি নেই, vital signs was normal, physical examination revealed a flaccid uncircumscribed penis with blood stain on his urethral meatus and no scrotal swelling, no penile hematoma, and the bilateral testes were intact. এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি আর কি, বাট hematoma in the perineum with butterfly distribution. Rectal and perianal examination revealed prostate is not high riding, মানে এটা কিন্তু ইন্টেনশনালি দেওয়া হয়েছে। এক নাম্বার কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দি লাইকলি ডায়াগনোসিস? এক নাম্বার বা একটা কিছু করলাম আর কি, হাউ উইল ইউ অ্যাপ্রোচ দি কেস ইনিশিয়ালি অ্যান্ড হোয়াট মে বি দ্য সাবসিকুয়েন্ট প্ল্যান অফ ট্রিটমেন্ট। তো আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে ইট ইজ এ বালবার ইউরেথ্রাল ইনজুরি। দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ওই যে কোনটা? আচ্ছা, এটা না স্যার, হ্যাঁ আসতেছি আসতেছি, এই যে দেখা গেছে তো এখন? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তো এখন লাইকলি ডায়াগনোসিস হইতেছে ইট ইজ এ বালবার ইউরেথ্রাল ইনজুরি, এটা কোনো সমস্যা না। হাউ উইল উই অ্যাপ্রোচ দি কেস ইনিশিয়ালি, মানে এই ধরনের একটা পেশেন্ট নিয়ে আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো এটা বলো, মানে এই জিনিসগুলো ওখানে ফেস করতে হবে। ঝামেলা হলে মায়ের আড়ান নেই। আমরা কিন্তু নট শেষ করে দেবো। আমি এটা আগাই যাই আর কি। তাহলে প্রথমেই ওকে আমরা মানে এটা ইয়ে আর কি, যে আমরা ওখানে একটা পেলভিসের এক্সরে করবো, যে টু এক্সক্লুড পেলভিক ফ্র্যাকচার, এ জেন্টল অ্যাটেম্পট এট catheterization, মানে একবার, মানে if successful keep the catheter in situ for 3 weeks with catheter case না, that will be the catheter care, মানে ওখানে খালি করে বাকি পাঠিয়ে দিলে চলবে না। আচ্ছা, তারপরে হইতেছে আমাদের হলো
যে if the catheter fails to drain urine, a suprapubic cystostomy is performed and refer the case to urologist. এইখানে ডিসকাশনটা প্রয়োজন, মানে আর কোনো কিছু লাগবে কিনা বা এর সাথে আরো কোনো কিছু যোগ হবে কিনা। মার্গুপ স্যার, মার্গুপ স্যার আছেন? আছি আমি আর কিছু করতে পারি না। আমিও তো কিছু করতে পারি না। ইব্রাহিম, আর কিছু করা লাগবে ওই স্টেজে? না, আপনি যে গাইডলাইন দিয়েছেন ঠিকই আছে, তবে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্টের একটা রিকমেন্ডেশন আছে। তারা যে বলেছে যে যদি কোনো একটা পেশেন্টের রাপচার থাকে, যেটা আপনার সিনারিওতে এখানে আছে অলরেডি, দ্য পেশেন্ট হ্যাজ গট অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, তার মেটাস ব্লাড আছে এবং পেরিনিয়াল হিমাটোমা তার আছে, ক্লাসিক ফিচার অফ রাপচার ইউরেথ্রা। তো তারা বলে যে ডু নট গো ফর ক্যাথেটারাইজেশন ব্লাইন্ডলি, ইউ জাস্ট গো ফর রেট্রোগ্রেড ইউরেথ্রাগ্রাম ফার্স্ট। If পুরো দেখো, যদি দেখো যে ইনট্যাক্ট আছে, দেন ইউ ক্যান গো ফর দ্য ক্যাথেটারাইজেশন। আর যদি দেখো যে না, তার কোনো পার্সিয়াল টিয়া বা কোনো সন্দেহজনক কোনো হচ্ছে, don't go for the catheterization, you just do our suprapubic cystostomy, that's all. তার মানে এটা এথিওলজি রিকমেন্ডেশন, কিন্তু এটা আপনি যেটা বলছেন ঠিকই আছে, ওকে, এটা বললেও দে আর ফাইন। কিন্তু অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট রিকমেন্ডেশন ওইরকম আর কি, যে যদি এরকম সিনারিও থাকে তাহলে ফার্স্ট ডু আর রেট্রোগ্রেড ইউরেথ্রাগ্রাম। এটা করে যদি দেখা যায় না তার ক্লিয়ার আছে, পাস দ্য ক্যাথেটার, আদারওয়াইজ ডোন্ট go for suprafix, that means suprafix cystostomy, and refer the patient to a hair center. এখানে ওইটাতে জায়েজ করে নিলাম, মানে ওরা এটা জানুক এটা আর কি। আর যদি না অ্যাডভান্স সেন্টারের জন্য, হ্যাঁ 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 কিন্তু স্যার আমরা কি না জেনেও কি ক্যাথেটার করবো স্যার? রাপচার ইউরেথ্রা তো ইউজুয়ালি ঘটনাটা হলো যে রিট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম কি ওইখানে পাওয়া যাবে, করা যাবে? যদি না করা গেলে তাহলে যদি না থাকে, না থাকলে যেটা হবে, ইউ শুড নট পাঞ্চার করে পাঠিয়ে দিতে হবে। পাঞ্চার ওইটাই তো সিস্টোস্টমি, এটা তো তুমি এনিবডি ক্যান ডু, তাই না? যদি আমার সন্দেহ থাকে যে তার রাপচার ইউরেথ্রা তার আছে, তো এবং ফ্যাসিলিটিস না থাকে, উইদাউট মেকিং আ পার্শিয়াল টিয়ার কমপ্লিট ওয়ান and doing harm to the patient, it is better to do a suprapix cystofix and refer to the hair center. কারণ আমাদের মটোটা কি, পাংচার বলাটা ঠিক হবে না। জি স্যার, পাংচার বলাটা ঠিক হবে না। না পাঁচটা ফিক্স, যে এখন তো পাওয়াই যায় স্যার, আলাদা ডিভাইসই পাওয়া যায়। ডিভাইস আছে না, ও জিজ্ঞাসা করতেছে না থাকলে কি করবো, না থাকলে এটা আপনি এটা অ্যারেঞ্জ করবেন, ক্যাথেটার ঢুকাই দিতে হবে। জি স্যার। আর এরপরে হলো যে সাবসিকুয়েন্টলি তো এটা বইয়ের কথা আর কি, যে যদি ওখানে এন্ডোস্কোপিক ইনসিশন লাগতে পারে, অথবা যদি স্ট্রাকচার হয় তাহলে টেস্টিস এন্ড স্পারমেটিক কর্ড। আচ্ছা, এখন টেস্টিস আর স্পারমেটিক কর্ড নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আগে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে চলে যাব। এবং এখানে আমাদের অনেকবার এটা নিয়ে কথা হয়েছে, এই টপিকস গুলো আমাদের লাগবে। তার একটা হচ্ছে ইনকমপ্লিট ডিসেন্ডেন্ট টেস্টিস, টরশন টেস্টিস, ভেরিকোসিল। গতবারই তো বোধহয় আসছে আর কি, যে সেকেন্ডারি ভেরিকোসিল, এপিডিডিমো অর্কাইটিসের উপর একটা কোশ্চেন আসছে ক্যাথেটারাইজ করার সময়। টেস্টিকুলার টিউমার আগে অনেকবারই আসছে। আমরা একটু তাড়াতাড়ি করে ওখানে চলে যাই, কারণ আমরা আর এর পিছনে আর সময় দিতে চাচ্ছি না, কারণ আরো বহু চ্যাপ্টার আছে আর কি। তারপরে সামনে আবার রমজান মাস। আচ্ছা, এইখানে আমরা দেখাচ্ছি সরাইনি। আচ্ছা, এটা হচ্ছে 19 years old boy presented with sudden severe pain in the right lower abdomen. He had similar history of 2 months back. On examination, the right test is found absent. তার মানে এটা হলো 3টে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের কথা বলা হয়েছে, এটা একবার আসছে ওখানে। এবং এর হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের ভিতরে মানে হলো যে আমাদের ওর 19 বছরের বাচ্চা, সাডেন সিভিয়ার পেইন দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন, এবং তার একই ধরনের পেইন 2 মাস আগে আসছে, এবং এক্সামিনেশন করে দেখা গেল যে তার রাইট টেস্টিস নেই। ওর ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের ভিতরে আমরা এইগুলো বলেছিলাম, আর কিছু লাগবে কিনা আর কি, যে রিকারেন্ট টরশন অফ দ্য আনডিসেন্ডেড টেস্টিস, টরশন অফ দ্য এক্টোপিক টেস্টিস, এবং নন টেস্টিকুলার পেইন। মানে এই তো বোধহয় হবে 1.5, আর কোনো কিছু
সম্ভাবনা আছে কিনা। অ্যাড যেহেতু করি ঠিকই আছে। তো ওরা প্রথমে যেহেতু তার টেস্টিসটা নাই, তো টেস্টিসটা ওখানে না থাকার কারণে তার ট্রমা, ইনফেকশন অ্যান্ড টর্শন এটা তার আগে বলবে। তারপর আদার্স এখানে অ্যাপিসাইটিস বা ইউরেটিক স্টোন এগুলো আসবে। তো ওই টেস্টিস রিলেটেড কথাগুলো আগে বলে নেওয়া ভালো, যে ওখানে যদি আনডিস্ট্রিক্টেড যদি হয়, তার যেটা হয় আয়তা তার ট্রমা হবে, তার জন্য পেন হতে পারে, অথবা তার অর্কাইটিস তার হবে, তার জন্য হতে পারে, অথবা টর্শন হতে পারে। তো ট্রমা, টর্শন বলার পরে তারপরে আদার্স গুলো আসবে। আমি এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা স্টোরি তোকে বলতে চাই, যে কিছুদিন আগে এখানে ঢাকাতে আমার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের পাশে একটা বিখ্যাত ক্লিনিকে একটা 12 বছর বয়সী ছেলের তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হচ্ছিল। অপারেশন করতে গিয়ে দেখা গেল সার্জন দেখছেন যে ভিতরে অ্যাপেন্ডিক্স ইজ নর্মাল, বাট দেয়ার ইজ সামথিং রাউন্ডেড হুইচ ইজ স্টট, মানে গ্যাংগ্রিন হয়ে আছে। তখন ওনার মাথা ঢুকেছে, আচ্ছা আমি দেখি তো ওর স্ক্রোটামটা কেমন আছে। উনি স্ক্রোটামে হাত দিয়ে দেখে তার টেস্টিস তার অ্যাবসেন্ট, রাইট সাইড তার নাই। এই তো দেখা যাচ্ছে টেস্টোস্টেরন তার ছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে যখন আমরা একটা পেশেন্ট ইভ্যালুয়েশন যখন করবো, তখন এই পেশেন্টটাকে এটাও আমার মাথায় রাখতে হবে যে তার টেস্টিসে হাত আমার দিতে হবে। কিন্তু এই সার্জন কিন্তু অনেক বড় সার্জন এবং একটা বড় একটা ক্লিনিক অপারেশন হয়ে উনি ভালোই বিপদে পড়েছিলেন। কাজে এই মেসেজটা আমি সেদিনের মধ্যে বলতে চেয়েছিলাম, তো সময়ের অভাবে বলতে পারিনি। ওদের মাথায় যেন রাখে যে রাইট সাইডে পেন নিয়ে আসলে বাচ্চা লেভেলে আসে যারা, তাদের একটু দয়া করে টেস্টিস তাদের হাত দিয়ে দেখে যে ওটা জায়গা মতো আছে কিনা। এইটুকুই আর কি। হ্যাঁ এটা সব অ্যাকিউটেবলি দেখার দরকার আছে। জি স্যার, জি স্যার, এটা আমরা মিস করি, আমরা অনেকে ওভারলুক করে যাই। ঠিক আছে, ব্যথা নিচ্ছি, পেটে হাত দিলাম, ওদিকে আর দেখলামই না, এইরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, পেটে হাত দিয়ে ব্যথা পাওয়া গেছে। আমরা 3জন ফেলো দেখছি। দেখার পরে তারপরে যখন ল্যাপারোস্কোপ ঢোকানো হচ্ছে, তখন অ্যাপেন্ডিসাইটিস ঠিকই আছে, কিন্তু তার রাইট সাইডের টেস্টিস উপরে আর রাইট সাইডটা হার্নিয়া আছে। তো এই বয়স কিন্তু তার 20। হ্যাঁ এই জিনিসগুলো আমাদের সেও মেসেজ। জানে না, সে বুঝেও নাই যে তার হাত ইয়ে নাই, টেস্টিস নাই, ইয়ে নাই, আচ্ছা ফ্যাসাদের মধ্যে পড়া গেছে। 2 নাম্বার কোশ্চেন ছিল দেয়ার মার্কস লিস্ট ল্যাবরেটরি এবং রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ফর দিস পেশেন্ট। এটা আমরা এইভাবে আমরা বলেছিলাম, মানে এর সাথে আর কিছু লাগবে কিনা। সিবিসি, সিআরপি, আল্ট্রাসাউন্ড, এমআরআই ইফ আল্ট্রাসাউন্ড ফেল টু ডিটেক্ট টেস্ট। এটা গাইডলাইন, মানে হচ্ছে আনডিসেন্ট টেস্ট এমআরআই করার দরকার নেই যদি ও বলতে পারে আর কি। আর হরমোনাল এভালুয়েশনের কথা বলা আছে ওইতে, এছাড়া মানে আর কোনো কিছু বলা যাবে কিনা। এবং ল্যাপারোস্কোপি কিন্তু এখানে ইনভেস্টিগেশনের ভিতরে ওই গাইডলাইনে নাই, কিন্তু পরে আসতেছে। যদি সন্দেহ হলে কিন্তু ল্যাপারোস্কোপি ইজ দ্য ফাইনাল ডায়াগনোসিস ফর আনডিসেন্ডেড টেস্ট, মানে এর সাথে আর কিছু যোগ করা লাগবে কিনা এখানে। আমি একটু অ্যাড করতে পারি কি? হ্যাঁ শিওর শিওর, সেই জন্যই তো এটা। পারফেক্টলি ডিসিশন টেস্ট যদি হয়, এই টেস্ট সে যদি প্যারপেট করতে পারে ইংল্যান্ড রিজনে, তাহলে তাকে ইভ্যালুয়েশন টুলস হলো আল্ট্রাসোনোগ্রাফি আর এমআরআই। কিন্তু যদি সে কোনোভাবে ফিল করতে না পারে, দ্য অনলি টুল ইজ ল্যাপারোস্কোপি। এটা কিন্তু এটা হলো ইউরোলজিক্যাল রিকমেন্ডেশন। হ্যাঁ ওইটাই যদি সে পত্রে টেস্ট আছে। পারে ইংল্যান্ড ক্যানেলে, তাহলে আমার টুল হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি আর এমআরআই। ওকে, বাট ডায়াগনস্টিক হিসেবেই ওটা করতে হবে, ইন ইংল্যান্ড ক্যানেল, তখন টুল কিন্তু আমার একটাই, ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি। আর এখানে তো হচ্ছে যেহেতু 19 বছর বয়স, তো তাকে ওখানে অর্কিডেক্টমি করার কথা এবং লেফট সাইডেড অর্কিডোপেক্সি করে দেওয়ার কথা বলতেছে আর কি। অর্কিডোপেক্সি যেহেতু এটা টর্শন বলেছে আর কি, তবে এইখানে অর্কিডোপেক্সির আগে কাউন্সিলিং করে নিতে হবে এই আর কি। আর অর্কিডেক্টমির আগে ওকে কাউন্সিলিং করে নিতে হবে আর কি। আর কোন কোন বইতে আছে যে এমনি করবেন, অজ্ঞান করে রাখছেন না? না মানে ইব্রাহিম স্যারের কথাগুলো আরেকবার একটু বলুন স্যার, যে মানে না এইখানে হলো যে অজ্ঞান করা না তো স্যার, মানে ওইখানে হলো যে ওই পেশেন্টকে আপনি তো তো আমি আন্ডার ল্যাপারোস্কোপি অ্যানেস্থেসিয়া না স্যার, মানে হলো যে আমার এখানে সিনারিওটা তা তা না কিন্তু আর কি। মানে এটা ছিল যে আপনার এখানে ও যদি অজ্ঞান ওরকম করা না, এই এই যে এই কতদূর পর্যন্ত যদি ওরকম হয়, ল্যাপারোস্কোপ ঢোকার পরে পাইছেন, তখন না কি তাহলে করবেন? আচ্ছা সেটা একটা কোশ্চেন। বয়স 19। হ্যাঁ 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 হ্যাঁ, তখন ওদের পার্টির সাথে কথা বলে নিলে চলবে নাকি?
That is important. স্যার আল্ট্রাসাউন্ড আর এমআরআইটা কতদূর পর্যন্ত, কোনটা কতক্ষণ পর্যন্ত হবে স্যার? কারণ ল্যাবরেটরিতে কথা বলতে না, সবাই ওখানে বইয়ের গাইডলাইন হচ্ছে আল্ট্রাসাউন্ড ইজ দি ইনভেস্টিগেশন অফ চয়েস, এবং এরপরে যদি ওটা ফেল টু ডিটেক্ট দেন এমআরআই, এবং এর পরবর্তী পর্যায়ে ফাইনালি হয়েছে ল্যাপারোস্কোপি। কিন্তু ওটা স্যারের প্রশ্ন হইতেছে যে ল্যাপারোস্কোপি করতে যে ডায়াগনোসিস হলো যে এটা টর্শন অফ দি টেস্টে, বয়স 19, এবং তখন অর্কিডোপেক্সির আমার কাছে মনে হয় যে স্যার আগেই ওকে ওইভাবে কাউন্সিলিং করে নিতে হবে ওকে এবং তার পার্টিকে, যে আমরা মনে করতেছি এটা, এবং ওইটা এইভাবে থাকলে আমরা তাহলে সেটা তো পার্টিকে করতে এখানে হবে করে যদি আপনি ওই যে ওই পরীক্ষাটা যদি করেন যে আপনি দেখে রাখলেন হ্যাঁ যে হ্যাঁ বাইরে আছে না নাই। মানে নোট করে রাখলাম আর কি, নোট করে রাখাই তো এখন আছে যেখানে ওখানে ওইরকম ডায়াগনোসিস ভুল সিনারিওতে হয়ে দেওয়া গেল আছে। সেখানে একটা ঝামেলা হয়। যাই হোক, আচ্ছা, এগুলো নিয়ে তো আমরা শর্ট কেস হিসেবে এইভাবে আসতে পারে, ওটা আমরা অনেকবারই কথাবার্তা বলেছি। আর এইটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড মেথড অফ এক্সামিনেশন অফ দি পালপেশন অফ দি আনডিসেন্ডেড টেস্টিস, এটা নিয়েও আমরা অনেক কথাবার্তা বলেছি। আর এটা তো একটা ভিডিও আমরা জানি, আমরা একটু তাড়াতাড়ি চলে যাই, ইউজুয়াল কোশ্চেন এইগুলো হয়। চলে একটোপিক টেস্টিস সম্পর্কে আমরা জানি এটা কি, যে কোনো ভাবেই এটা কিন্তু চলে আসতে পারে, এবং আমরা জানি যে এটা 5টা টাইপ হয়। এটা যে পিভি করছে সুপারফিশিয়াল, ইনগুইনাল, স্ক্রুটাল, ফেমোরাল, প্যালাইন, এবং কজ হইতেছে ওর যে ওই গভার্নিকুলাম টেস্টিস যে টেইল, মানে ওটা হ্যাঁ ঝামেলা করে ফেলা আর কি। রিট্রাক্টাইল টেস্টিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু নর্মাল টেস্টিস, ইট ইজ ডিউ টু হাইপার অ্যাক্টিভ cremasteric reflex, usually it do not requires any source of treatment absent testis or the vanishing testis. Belian Lave termটা কিন্তু আছে। It is a condition in which the testis developed but disappears before birth. And the cause is the most likely cause of this prenatal torsion, এবং ট্রু অ্যাজেনেসিস অফ দি টেস্টিস হয় না আর কি, ফলে সেই জন্যই এই নামটা আসছে। এবং ল্যাপারোস্কোপি ইজ ইউজফুল ডিস্টিংগুইশিং দিস কজেস অফ ক্লিনিক্যালি অ্যাবসেন্ট টেস্টিস ফ্রম ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালডিসেন্ডেন্স। তার মানে যদি এরকম থাকে তাহলে ওকে ল্যাপারোস্কোপিতে যাইতে হবে। আর এইগুলো তো হলো আমাদের ওই যে ওই সেই হাউ উইল ইউ ইনভেস্টিগেট ultrasound. Unfortunately, ultrasound is sensitivity only 45%. যদি if it fails to detect, then the MRI its sensitivity was 89%. এবং no radiological test can conclude with 100%. এবং instead, laparoscopy has become the gold standard diagnostic methods for a non-palpable testis. ওই একটু আগে যেটা বললেন ইব্রাহিম স্যার, তার মানে এটি হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস। ট্রিটমেন্ট আমরা এগুলো জানি, এগুলো তো আমাদের কমপ্লিকেশন থিওরির কথাবার্তা। টর্শন টেস্টিস, এটা কোশ্চেন আসছে এই গতবারই আসছে। A 12-year-old boy presented with a sudden severe pain in the left loin and the scrotum associated with nausea and 1 episode of vomiting for 2 hours. On examination, the left testis is found swollen, tender, and high up in position, and his cremasteric reflex is absent. What is the diagnosis? Reac number, write 3 structural anomalies that might lead to this condition, 1.5 marks, and write 5 steps of definite intervention in this condition, 2.5. আচ্ছা, এইটা হলো আমাদের ঘটনাটা হলো এইরকম। ডায়াগনোসিস তো টর্শন টেস্টিস, আমার তো কোনো সন্দেহ নেই। এবং আমরা যদি একে যদি পরীক্ষা করি তাহলে এইরকম মানে সাইনগুলো চলে আসবে। আমাদের যে কনজেনিটাল অ্যানোমেলি 3টের কথা বলা আছে, তার একটা হচ্ছে এই যে এই ট্রান্সভার্স লাই, এর নাম হচ্ছে বেল ক্লেপার্স অ্যাবনর্মালিটি। একটা হচ্ছে সেপারেশনস অফ দি টেস্টিস, আর একটা হচ্ছে ইনভার্সন ওর অ্যান্টিভার্সনস, মানে এই 3টা। তার একটা হলো ট্রান্সভার্স লাই ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, আর এটা হচ্ছে সেপারেশনস অফ দি মেজেন্ট্রির সাথে এতে গ্যাপ থাকা, আর একটা হচ্ছে ভার্সন, either the antiversions or the polar versions. লং পেডিকেলস বলছে মনে হয়। লং পেডিকেল তো এইটার মধ্যেই
মানে এই যে এটার ভিতরে আর কি, মানে হলে এই ফাঁক না থাকলে তো টর্শন হবে না। হুম, আর ইনভেস্টিগেশনের ভিতরে তো আমরা জানি ওগুলো কি ইনভেস্টিগেশন, ডপলার আল্ট্রাসাউন্ড। এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে এর একটু আর কি যে ওখানে কোনটা ছিল, ইনভেস্টিগেশনটা হলো এই। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই যে আমরা আমরা ইউ হ্যাভ মানে মানে গাইডলাইনটা কি, মানে টেস্টিকুলার টর্শনের জন্য কি ইনভেস্টিগেশন কি আদৌ প্রয়োজন আছে? প্রফেসর ইব্রাহিম, মারগুপ স্যার। এটা হচ্ছে যে এই এক্সক্লুশন করার জন্য কিছু কিছু জিনিস দরকার লাগে, অন্য কোনো কারণে দরকার নেই। ভায়াবিলিটি দেখার জন্য স্যার। ভায়াবিলিটি দেখার জন্য তো হ্যাঁ, আপনি আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে যেটা দেখেন এখন সেটা এখনো তো আলট্রাসোনোগ্রাফি তো পকেট দিয়েও করা যাচ্ছে আর কি, যদি তাই করা যায় তাহলে ভালো। হ্যাঁ, খুব ভালো হয়। হ্যাঁ, কারণটা হচ্ছে যে এখানে গাইডলাইন তো টিপিক্যাল উইন্ডো অফ মানে অপরচুনিটি ফর সার্জিক্যাল মানে ইন্টারভেনশন ডপলার ইজ ওনলি 6 আওয়ার্স। মানে যখন থেকে ব্যথা তার উঠলো, মানে গাইডলাইন বলতেছে ধরেন সে বাড়ি থেকে ব্যথা উঠছে সকাল 10টায়, আপনি এটা 4টার পরে আর ওটা থাকবে না। কারণ ও যদি 3টা বাজে নিয়ে আসে এবং আমরা যদি ক্লিনিক্যালি যদি কনফার্ম হই, যদি ভুল হয় তাতে কিছু যায় আসে না, কারণ টু সেভ দি পেশেন্টস ইউ ক্যান গো ফর স্ট্রেট ওয়ে। Therefore, early urological surgery consultation upon presentation may be critical even in the absence of confirmatory diagnosis. এটা একেবারে গাইডলাইনের কথা, মানে হলো যদি আমরা সময় সময় পাই তাহলে তো আমরা করবই। অ্যান্ড ইন আওয়ার কেসেস যেহেতু ওইটা হয়েছে আর কি, ফলে আমরা গিয়ে করতে পারি। এই ব্যাপারে মারগুপ স্যার এবং ইব্রাহিম বলেন, কারণ এটার সাথে রিয়েল ইমার্জেন্সি তো মেডিকো এটাই। লিগাল জিনিস জড়িত আছে। হ্যাঁ, রিয়েল ইমার্জেন্সি তো এটাই। হ্যাঁ, এবং এটাই বোঝাতে হবে যে আমরা ওয়েট করার মতো অবস্থায় নয়, কারণ আপনি সোনোগ্রাফি জন্য পাঠাবেন, ওখানে তার লাইন ধরে বসে থাকতে হবে, তারপরে আপনি যেটা বললেন সেটা দেখলো না, আবার হ্যাঁ, আসলে এরকম করলে তো হবে না। আপনি মিনিটস উইল কাউন্ট, যে আপনি এটাকে বাঁচাইতে হবে, যে আমি যেটা সন্দেহ করতেছি এটা করতে হলে আগে এটা কাইটা দেখতে হবে এবং তারপর ঠিক করে দিতে হবে, এবং এতে করে তার কোনো ক্ষতি হবে না। বা সিভার্সে প্রসিডিউর করলে তাতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তার লাভ হবে, তার টেস্টিসটা ঠিক থাকবে এবং আরেকটা টেস্টিসকে আপনি বাঁচাতে পারবেন। নাহলে যদিও পরে এই এটি ঠিক রাখতে পারে না। হ্যাঁ, যদিও স্যার ওই কোশ্চেনটা এখানে ছিল না আর কি, কিন্তু ওইটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে হয়তো সামনে বারে হয়তো এত যাবে। প্রফেসর ইব্রাহিম। আমি একটু বলতে চাই যে হ্যাঁ, শিওর শিওর শিওর। অ্যাজ এ জেনারেল সার্জন এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা 3টা কন্ডিশনের কথা বলা হয় যেখানে there is no need to for any tool to diagnose the condition। তার মধ্যে একটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, একটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম, আর হচ্ছে টেস্টিকুলার টর্শন। যদি আমি সন্দেহ করি যে ক্লিনিক্যালি, তাহলে এখানে আমার আর কোনো টুলস ব্যবহার করার দরকার নেই, স্ট্রেট ফরওয়ার্ড আই শুড হ্যাভ টু গো ফর ইন্টারভেনশন। আপনি যে সিলেট এখানে দিয়েছেন, আপনি 12 বছর বয়সের ছেলে, সে এসছে 2 ঘন্টা পরে, এখানে ডায়াগনোসিস তো ঠিকই আছে, টেস্টিকুলার নো ডাউট অ্যাবাউট দিস, স্ট্রাকচারাল অ্যানোমালিস আপনি দেখিয়েছেন। এই 5 স্টেপস এর ভিতরে এখানে কাউন্সিলিং থেকে শুরু করে স্ট্রেট ফরওয়ার্ড এক্সপ্লোরেশন করে আই এম নট গোয়িং টু লুজ এনিথিং। আমি কোনো কিছু লুজ করতে যাচ্ছি না আমি এক্সপ্লোরেশন করে। And time is very crucial in this particular situation. এখানে ডপলারের জন্য পাঠাই স্যার যেটা বললেন যে পাঠালাম, ডপলারের জন্য বসে আছে ওখানে, যে 6 ঘন্টা পার হয়ে গেছে, ও বলতো শেষ গান। শেষ হয়ে এই যাবে। জন্য আমার যদি এরকম মনে হয় যে আমি টুলস গুলো আমি পাচ্ছি না, স্ট্রেট ফরওয়ার্ড কাউন্সিলিং করার পরে এখন গো ফর এক্সপ্লোরেশন। আমি দেখলাম, দেখে ডকুমেন্টেশন করলাম, ফটো তুললাম, ডকুমেন্টেশন করলাম, টর্শন না হলে ফাইন, আর যদি টর্শন হয় ডিটর্শন করে বায়োলেটারাল অকুলার বেসিস করে আমি চলে আসবো। Those are the steps that are to be taken in this particular scenario. এখানে এই পরীক্ষা নিরীক্ষা করে সময় নষ্ট করা যাবে না। রাইট রাইট রাইট। এখানে পাঠাবো, হয়তো পাঠাচ্ছি, আমি প্র্যাকটিস করছি সেই শাহজাহানপুরে, আমার ডপলার হয় ল্যাবে ইরে, ঢাকার রাস্তাঘাটে জ্যাম, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, ওই রিপোর্টে আসতে তার 6 ঘন্টা, ওর মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে তার। So in those situations, you can't wait for that particular investigations. These are the 3 conditions where decisions to be taken clinically.
দের ইজ নো স্কোপ ফর হ্যাঁ। ইট। এখন কারো যদি এমন হয় যে হ্যাঁ তার নিজস্ব চেম্বারে তার ডক্টর, ওই চেম্বারে তার ডক্টর বা কালার ডক্টর তার আছে, সে অ্যাসেস করতে পারে, বাট হি মাস্ট নট ওয়েস্ট হিজ টাইম বাই সেন্ডিং দ্য পেশেন্ট টু অ্যানাদার প্লেস ফর দিস মানে আননেসেসারি ইনভেস্টিগেশন। এটা ক্লিনিক্যাল সিরিয়াসে স্ট্রেট ফরওয়ার্ড একটা বলা আছে টেস্ট কন্ট্রোল। এখানে আর কোনো মানে আমাদের কোনো টুলস ইউজ করার প্রয়োজন নেই। গাইডলাইন স্যার ওটাই এখানে জাজমেন্টের জন্যই এই প্রশ্নটা দেওয়া হয়েছে ওদেরকে যে এইটুকু জাজমেন্ট করতে পারে কিনা। হ্যাঁ ঠিক এবার আছে। আমাদের ঢাকা মেডিকেলে একটা লোক গিয়েছিল বছর 3 আগে। হি হ্যাড মাল্টিপল ট্রমাস, তার টেনশনের মধ্যে তার ছিল, তার ফ্র্যাকচার শেপ অফ দ্য হিউমারাস তার ছিল, এবং তার ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি তার ছিল। তাকে প্রথমে পাঠিয়েছে ঢাকা মেডিকেল গেছে, ওখান থেকে পাঠিয়েছে তাকে এইতে সুরাটে হাসপাতালে, ফ্র্যাকচার আছে ওই পঙ্গুতে। তো ওরা বলছে না, তার ব্র্যাকিয়াল আর্টারিতে ইনজুরি আছে, আগে যাবে ইয়েতে, তার এনআইসিভি থেকে আর্টারি রিপেয়ার করে আসে। তো বেচারা গেছে ওখানে, ওখান থেকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে পঙ্গুতে। না, ফ্র্যাকচার ফিক্স না করলে আমরা আর্টারি রিপেয়ার করতে পারবো না। এবার রোগীর অবস্থা হয়ে গেছে খারাপ, তারা আবার ঢাকা মেডিকেল ব্যাক করছে, ঢাকা মেডিকেল ব্যাক করে রোগীর কাছে মারা, বিকজ হি টেনশনের মতো রাখছে। এই যে ডিলেটা হয়েছে বিকজ অফ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, যে ও যে টেনশনের মতো ছিল, ওটা ঢাকা মেডিকেলে প্রথমে যখন সে গেল তখন তাকে আইডেন্টিফাই করা হচ্ছে পেশেন্ট হ্যাজ গট টেনশনের মতো রাখছে, কারণ ও ব্যাকেল আর্টারি ইনজুরির জন্য মারা যাবে না, ফ্র্যাকচার সাথে হিউমারাস সে মারা যাবে না, সে মারা যাবে টেনশনের মতো রাখার জন্য। ওইটাকে যে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, দ্যাট ইজ এ সিরিয়াস ল্যাকিংস ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রিন্সিপলস অফ সার্জারি। এবং এটাই আমাদের দেশ শেখাতে হবে, যে এইটা ওদের শিখতে হবে, বুঝতে হবে যে কোনটা এটা এমার্জেন্সি। আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু সত্য করে না, এটা কিন্তু 3-4 বছর আগে ঘটনা, এটা বেশি দিনের আগের কথা না এটা। হ্যাঁ, আরো কিছু কন্ডিশন বাদ রয়ে গেল, সেটা আমরা করবো না, যে 9টা বেজে গেছে, যদি সবাই রাজি থাকে। এখানে 5 স্টেপ কিভাবে হচ্ছে স্যার বুঝতেছি না। না 5 স্টেপটা আমি বলবো আর কি পরবর্তী পর্যায়ে গিয়ে, সামনের দিকে অলরেডি 9টা বেজে গেছে আর কি, 2 ঘন্টা হয়ে গেছে, তো আমরা ইয়ে করে দিয়ে আর কি। মারুফ স্যারকে শেষ করে দেবো। জি ঠিক আছে। থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম, থ্যাংক ইউ। আর দেখি আমরা এই এই রমজানের সময় কি করতে পারি, পরে ভাবটাব দেখে, আর তার আগে আর একটা ক্লাস নেওয়া যায় কিনা দেখবো আমি, যে কোনো একদিন। হ্যাঁ জি, মঙ্গলবারে আনসারটাকে দিয়ে দিব, হ্যাঁ 5 স্টেপ আনসার দিয়ে দিব। হ্যাঁ 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 শুরু করবে এভাবে: ইভ্যালুয়েশন, রাইট। কাউন্সেলিং, জি স্যার, exploration, জি স্যার, again re-evaluation and detortion, জি স্যার, bilateral orthodox. রাইট। bilateral ইউনিট করতে হবে না, bilateral। এই bilateral যদি না লেখে কেউ, ওখানে যে নাম্বারটা দেওয়া আছে আড়াই ভিতরে, সে অনলি 5.5 পাবে, 2 কিন্তু পাবে না সে। আচ্ছা স্যার আরেকবার রিপিট করবেন স্যার? স্যার কি বলবেন কিছু? না না, খুব ক্রেজি। আগে শুনবেন তারপরে লিখবেন। ওরা রেকর্ড করতেছে স্যার, আপনি চিন্তা করেন না। ওরা আজকাল সব সিস্টেম বাইর করে ফেলছে। রেকর্ড করলে কি হবে, পরে রেকর্ড বুঝতে পারলে, বাট শুনেও না। ঠিক হ্যাঁ, আল্লাহ ওই জানে, শোনে এগুলো না। আগে থেকে বলার দরকার নেই বাইরে, কিন্তু কথা হচ্ছে যে আর একটু ক্লিয়ারলি এত সুন্দর ভাবে বলছে, এটা তো বুঝতে পারলেন না। হ্যাঁ হ্যাঁ এটা ফলো করতে চেষ্টা করলে হয়, তখন শুনবেন, এটা ফলো করার চেষ্টা করুন, কোনটার পরে কোনটা বলতেছে। ইভালুয়েশন বলছে, তারপরে এক্সপ্লোরেশনের কথা, কি বলে, কাউন্সিলিং বলছে, তারপরে ইভালুয়েশন, এক্সপ্লোরেশন বলছে, রি-ইভালুয়েশন বলছে, তারপরে হচ্ছে আপনার ফিক্সেশন, বাইলেটারাল ফিক্সেশন। এক্সপ্লোরেশন, ডকুমেন্টেশন, তারপর bilateral orthodox। ডকুমেন্টেশন লাগাইছেন আবার। আচ্ছা ঠিক না স্যার, ফার্স্ট স্টেপ বলছিলাম। হোক না স্যার, 5টা জায়গায় 2টা লিখলেও আমরা বুঝবো যে ওরা এখানে ভাবছে, ব্যাস এটাই। হ্যাঁ, তবে স্টেপ বাই স্টেপ, কোনটার পরে কোনটা যাবে, বাস। affected side is affected side is vascular not compromised. যদি কম্প্রোমাইজ হয় তাহলে তো অর্কিটেক্টোরিয়াল, আর আদার সাইডে অর্কিটেক্স। ডকুমেন্টেশন এইটাই। করতে যে আমি যদি দেখি এটা ভায়াবল না, I have to go for objectively, এবং এটা একটা, আর এইটা আরেকটা। জি স্যার, এইখানে যে কাউন্সিলিং পার্টটা তো ওখানে চলে, কাউন্সিলিং যখন করবো তখনই তো বলে দেবো যে ভাই ওটা যদি ভায়াবল হয় আমি রাখবো, ভায়াবল না হলে ফেলে দিয়ে অন্য পাশটাকে আমি ফিক্স করে দেবো। আগে চলে এসেছে কেমন? ওই কাউন্সিলিং করে দিতে হবে। আমি তো অপারেশন করার পরে বলতে পারবো না যে ভাই দেখেন তো এই অবস্থা, কি করবো, কি করা যায়, আচ্ছা যান তো যান, অমুকের কাছে যান, তা করা যাবে না। আমাকে আগে কাউন্সিলিং করে নিতে হবে, যে এই পেলে আমি এই করবো, এই না পেলে আমি এই করবো, এটা এই করতে হবে। ওই জন্য কাউন্সিলিং কেমন, এই কাউন্সিলিং আমাকে এটা শেষ করে দিতে হবে, এই পার্টটা। ঠিক আছে, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার।